Assalamu alaikum. Welcome everyone to today's review class. This is the continuation of the previous class. আমরা গত ক্লাসে যে আলোচনাটা করা শুরু করেছি ওইটাই আমরা কন্টিনিউ করছি। আমরা আমাদের এই টোটাল সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং সেখান থেকে কি ধরনের কিভাবে আমরা ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারি সেগুলো আপনাদের সাথে আলোচনা করেছি। হালকা করে আমরা গত ক্লাসের যে মূল অংশগুলো মূল আলোচনাগুলো সেগুলো একটু করে ফেলি। প্রথমেই আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স সেখান থেকে অ্যারিস্টটল পোয়েট্রি ডেফিনিশন কবিতার ডেফিনিশন কিভাবে দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করেছি। ওনার পোয়েটিক্স যখন আমরা স্টাডি করেছি তখন আমরা হোয়াট ইজ পোয়েট্রি নামে একটা স্লাইড ছিল লেকচার 1-এ। হোয়াট ইজ পোয়েট্রি সেখানে আমরা আলোচনা করেছিলাম যে অ্যারিস্টটল বলেছেন পোয়েট্রি ইজ আ মিডিয়াম অফ ইমিটেশন। আমরা পোয়েট্রির মাধ্যমে অনুকরণ করি। কি অনুকরণ করি? লাইফ, রিয়েলিটি, বাস্তবতাকে অনুকরণ করি। উই ডুপ্লিকেট অর রিপ্রেজেন্ট লাইফ। কবিতা ইমিটেট করে বাস্তবতাকে, জীবনকে। পোয়েট্রি ক্যান ইমিটেট লাইফ। কিভাবে ইমিটেট করবে জীবনকে? অনুকরণ কিভাবে করবে? বাই রিপ্রেজেন্টিং ক্যারেক্টার, কোন একটা চরিত্র, কোন একটা ব্যক্তি, কোন একটা মানুষকে সে অনুকরণ করতে পারে। ইমোশন, কোন একটা আবেগ, অনুভূতিকে সে অনুকরণ করতে পারে। অ্যাকশন, কোন একটা কাজকে সে অনুকরণ করতে পারে। অর ইভেন এভরিডে অবজেক্ট, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তুকে সে অনুকরণ করতে পারে। দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তুকে সে অনুকরণ করতে পারে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম প্রথম ক্লাসেই যে যারা মূকাভিনয় শিল্পী, মাইম আর্টিস্ট, তারা মাঝে মাঝে দেখবেন তারা কলা খায়। উইদাউট বানানা দে ইট বানানা। তারা তাদের হাত দুটোকে এমন ভাবে নিয়ন্ত্রণ করে দেখে মনে হবে সে এক হাত দিয়ে কলা ধরে আছে, আরেক হাত দিয়ে কলার ছিলকা, কলার খোসাছে ছাড়াচ্ছে। যদিও তার হাতে কলা নেই, কিন্তু আমরা ওই অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারি যে that person is imitating banana, peeling banana. এই যে দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তুকেও আমরা অনুকরণ করতে পারি। আপনারা কখনো দেখেছেন মূকাভিনয় শিল্পীদের পারফরমেন্স দেখেছেন যারা মাইম আর্টিস্ট? স্যার টিভিতে দেখেছিলাম। টিভিতে দেখেছেন? দেখবেন তারা হচ্ছে কি ইমিটেট করে। তারা বেশিরভাগ সময় যেটা ইমিটেট করে সেটা হচ্ছে নাম্বার 1 কোন একটা অবজেক্ট, এভরিডে অবজেক্ট, এটাকে তারা করে, অনুকরণ করে। যেটার একটা উদাহরণ এই মাত্র দিলাম যে কলা, সে দুই হাত এমন ভাবে নাড়াচ্ছে মনে হচ্ছে সে কলা ছিলছে, কিন্তু তার হাতে কোনো কলা নেই। ঠিক আছে? আবার সাপোজ একজন সে ব্রিফকেস ধরে আছে, যদিও তার হাতে ব্রিফকেস নেই, কিন্তু আমাদের মনে হবে সে ব্রিফকেস ধরে আছে। তারপর আরেকটা মাইম পারফরমেন্স আমি দেখেছিলাম যে একজন শিল্পী সে এমন ভাবে দুই হাত নাড়াচ্ছে মনে হচ্ছে সে বড়শি দিয়ে মাছ ধরছে, কিন্তু তার হাতে কোনো বড়শি নেই। সে দুই হাতকে এমন ভাবে নাড়াচ্ছে যে মনে হচ্ছে সে বড়শি দিয়ে মাছ ধরছে। তাহলে তার দুই হাতটাকে সে এমন ভাবে নাড়াচ্ছে যে সে বড়শিকে ইমিটেট করছে, এভরিডে অবজেক্ট। আবার আরেকটা বিষয় তারা ইমিটেট করে থাকে, সেটা হচ্ছে ইমোশন, রাগ, হাসি, আনন্দ, কৌতুক, এই যে বিভিন্ন ইমোশন গুলো, জেলাসি, এই বিভিন্ন ইমোশন গুলো তারা তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে ইমিটেশন করে থাকে। এবং এই সংক্রান্ত আমরা একটা স্লাইডও কিন্তু আমরা করেছিলাম যে মাইমেসিস নিয়ে আপনাদের ক্লিয়ার আইডিয়াটা থাকা খুব জরুরি। কারণ যারা সাহিত্যের ছাত্র এবং যারা সাহিত্যিক, তাদের সারা জীবনটা কেটে যায় এই মাইমেসিস করতে করতে। ধরেন আপনি একটা কবিতা লিখলেন, আপনার কবিতার প্রতিটা শব্দে শব্দে এই মাইমেসিস আইডিয়াটা কিন্তু লুকানো থাকবে। মাইমেসিস কি আমরা আবার একটু রিপিট করছি। Mimesis is the act of creating an idea or ideas.
কোনো একটা ধারণাকে আমরা ক্রিয়েট করব, that someone will associate with past experience, অতীত অভিজ্ঞতা, এমন কিছু আইডিয়া যেটা সবারই জীবনে ঘটেছে, সবারই অভিজ্ঞতার মধ্যে আছে, এবং সেটা আমরা রিক্রিয়েট করব থ্রু আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন। এবং আমরা যে একটা ধারণাকে পুনরায় সৃষ্টি করছি, এর মধ্যে একটা শৈল্পিক ব্যাপার থাকবে, দেয়ার শুড বি অ্যান আর্টিস্টিক এক্সপ্রেশন, এবং রেজাল্ট প্রোডাক্টটা তৈরি হবে ইন সামওয়ানস মাইন্ড, বিশেষ করে অডিয়েন্সের মনে, অডিয়েন্সের হৃদয়ে সেটা তৈরি হবে। মাইমেসিসকে আমরা ট্রান্সলেট করতে পারি, রাফলি ইট ক্যান বি ট্রান্সলেটেড অ্যাজ ইমিটেশন, অনুকরণ। মাইমেসিস ইন পোয়েট্রি খুবই গুরুত্বপূর্ণ। এই যে কবিতায় মাইমেসিস, সেটা কি? দ্য অ্যাক্ট অফ টেলিং স্টোরিজ, গল্প বলা, ভালো করে খেয়াল করেন, দ্য অ্যাক্ট অফ টেলিং স্টোরিজ দ্যাট আর সেট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। আমি গল্প বলবো, এই গল্প বলাটা, দ্য অ্যাক্ট অফ টেলিং স্টোরিজ, গল্প বলা, দ্যাট আর সেট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, যেটা বাস্তব জীবনের উপর ভিত্তি করে। এই আইডিয়াটা মাথায় রাখেন। কোন আইডিয়াটা? আমি হাইলাইট করছি, আমি রিকোয়েস্ট করব আনিশা শাহরিন অনি, আনিশা শাহরিন অনি, শুনতে পাচ্ছেন? আনিশা শাহরিন অনি, আনিশা শাহরিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, শুনতে পাচ্ছেন? Yes, sir. ভালো আছেন? Yes, sir. Alhamdulillah, sir. ফাইনালের What about you? প্রিপারেশন চলছে? Yes, sir. আচ্ছা, আমি একটা সেন্টেন্স হাইলাইট করেছি, দেখেন তো পড়া যায় কিনা। Okay, sir. Mimesis in poetry is the act of telling stories that are set in the real world. আচ্ছা, এটাকে বাংলা করেন তো, কি হয় বাংলা? স্যার পোয়েট্রিতে মাইমেসিস হচ্ছে একটা লাইক ইমিটেশন। এটা হচ্ছে একটা কাজ। কোন কাজটা? স্যার গল্প বলার ক্ষেত্রে যেমন আমাদের আচ্ছা আচ্ছা, রিয়েল ওয়ার্ল্ড অ্যাক্ট অফ টেলিং স্টোরিজ, এটার বাংলা কি বলেন তো? দ্য অ্যাক্ট অফ টেলিং স্টোরিজ। স্যার গল্প বলার যে অভিনয় বা গল্প বলা, ভঙ্গি স্যার, গল্প বলা, তাই না? তাহলে মাইমেসিস ইন পোয়েট্রি, কবিতায় অনুকরণ, এটা হচ্ছে গল্প বলা, কবিতার মাধ্যমে আমরা যে গল্পটা বলি, তাই তো? জি স্যার। কিন্তু সেটা কোথাকার গল্প বলেন তো সাইফুল? স্যার অ্যাবাউট আওয়ার রিয়েল ওয়ার্ল্ড। ভেরি গুড, এটা আমাদের বাস্তব জীবন নিয়ে, আমাদের রিয়েলিটি, আমাদের লাইফ নিয়ে, আমাদের জীবনের গল্প আমরা বলবো, আমাদের জীবন থেকে নেয়া গল্প, স্টোরি টেকেন ফ্রম আওয়ার রিয়েল লাইফ। এইটাই হচ্ছে মাইমেসিস ইন পোয়েট্রি। আইডিয়াটি কি পরিষ্কার সাইফুল? ইয়েস স্যার। আপনাদের কারো কোনো কনফিউশন আছে এই সেন্টেন্সটাতে? No, sir. থ্যাংক ইউ। মাইমেসিস ইন পোয়েট্রি, দেখবেন আপনারা অনেকেই, আপনারা যে ভাইভা দিয়েছেন সেখানে আপনারা প্রায় 60% আপনারা বলেছেন যে পোয়েট্রি ইজ মাইমেসিস, মাইমেসিস ইজ পোয়েট্রি। কথাটা কে বলেছেন? বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মুখটা আমরা একটু দেখি, ভদ্রলোকের মুখটা একটু দেখি। এই দুটোই হচ্ছে অ্যারিস্টটলের স্মরণে দুটো ভাস্কর্য। উনি তো অনেক হাজার হাজার বছর আগে বেঁচে ছিলেন, ওনার ফটোগ্রাফ তো আর ঠিক নাই, বাট ওনার সম্মানে কিছু বাস্ট স্কাল্পচার আছে। অ্যারিস্টটল খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইন হিউম্যান নলেজ। অ্যারিস্টটল ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট পার্সোনা। অ্যারিস্টটল পোয়েট্রি সম্পর্কে সংজ্ঞা দিয়েছিলেন, পোয়েট্রি ইজ আ মিডিয়াম অফ ইমিটেশন। পোয়েট্রি ক্যান ইমিটেট লাইফ বাই রিপ্রেজেন্টিং ক্যারেক্টার। কোন একটা চরিত্রকে সে অনুকরণ করতে পারে, কোন একটা আবেগ অনুভূতিকে সে অনুকরণ করতে পারে, কোন একটা কাজকে সে অনুকরণ করতে পারে, অর ইভেন এভরিডে অবজেক্টস, দৈনন্দিন যে কোনো বস্তুকে সে অনুকরণ করতে পারে। তার মানে
আমরা সেই আগের আলোচনায় ফিরে যেতে পারি যে আমাদের জীবন থেকে নেয়া গল্প, স্টোরি টেকিং ফ্রম আওয়ার লাইফ, স্টোরি টেকেন ফ্রম রিয়েলিটি। এখন চলেন আমরা একটা কবিতা পড়ি। আমার খুব পছন্দের একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, সুমাইয়া আমার তানহা দেখতে পাচ্ছেন? তানহা, জি স্যার। একটু পড়েন তো কি লেখা। As I walked out one evening. স্যার কে তারপরে লিখেছেন? W.H. Auden। থ্যাংক ইউ। এই হচ্ছে কবিতার টাইটেল, অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং। অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং। এখন এই টাইটেলটা দেখে আমরা একটু অনুমান করার চেষ্টা করি তো যে এই টাইটেলটা আসলে আমরা যদি মানে ইফ উই ট্রান্সলেট ইট ইনটু বেঙ্গলি, আমরা যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করি, কাশফিয়া বাংলাটা কি হতে পারে? As I walked out one evening, স্যার এক সন্ধ্যায় আমি এক সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছি, কোন বা এক যখন হাঁটতে সন্ধ্যায় বেরিয়েছি। যখন হাঁটতে বেরিয়েছিলাম, অ্যাজ যেহেতু আছে, অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং, এটা 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 তো একটা মানে সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? কমপ্লেক্স সেন্টেন্সের একটা ক্লজ, অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং। যখন আমি হাঁটতে বেরিয়েছিলাম সন্ধ্যায়, কি হয়েছিল? দেখবেন আমরা ওই যে আইডিয়াটা, মাইমেসিস, ওই আইডিয়াটা এখানে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব এবং আমরা ক্রিটিসাইজ করার চেষ্টা করব। দেখা যাক কি হয়। লেটস স্টার্ট। As I walked out one evening, walking down Bristol Street, the crowds upon the pavement were fields of harvest wheat. কি চমৎকার কথা। As I walked out one evening, the poet is saying that he is enjoying an evening walk. সন্ধ্যাবেলায় উনি হাঁটতে বেরিয়েছেন। কোথায় হাঁটছেন? ওয়াকিং ডাউন ব্রিস্টল স্ট্রিট। উনি হাঁটছেন একটা স্ট্রিটে, সেই স্ট্রিটটার নাম হচ্ছে ব্রিস্টল স্ট্রিট। ইংল্যান্ডের খুবই বিখ্যাত একটা রাজপথ, ব্রিস্টল স্ট্রিট। The crowds upon the pavement, the crowds upon the pavement, ফুটপাতের উপর লোকজনের ভিড়। The crowds upon the pavement were fields of harvest wheat. এই ফুটপাতের উপর যে মানুষগুলো ভিড় করে আছে তাদেরকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? তাদেরকে হারভেস্ট হুইটের সাথে তুলনা করা হচ্ছে। were fields of harvest wheat, গম ক্ষেত। গমের ক্ষেত যেমন মানুষের ভিড় দেখে মনে হচ্ছে গমের ক্ষেত। তাহলে এখানে মেটাফোর নাকি সিমিলি বলেন তো, কোনটা ব্যবহার করা হয়েছে? স্যার মেটাফোর। কেন বলেন তো? স্যার এখানে তো লাইক অ্যাজ এগুলো কিছু ব্যবহার করেনি, ডিরেক্ট বলেছে যে হারভেস্ট উইথ। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, সরাসরি সরাসরি। তবে আরেকটা গ্রুপ বলেছেন যে এটা আসলে সিমিলিয়ার মেটাফোরের মাঝামাঝি। কেন? কারণ এই জায়গায় দুটোকে পাশাপাশি রাখা হয়েছে। তবে আমরা যেহেতু মিডের আগে মেটাফোর পড়ে আসছি, মেটাফোর পড়ে আসছি না, হ্যাঁ অ্যারিস্টটলের মেটাফোর পড়ে আসছি, সেই মেটাফোর, সেই আইডিয়াটা এখানে আপনি অ্যাপ্লাই করেন, এটাকে আমরা মেটাফোরই বলবো। যদিও এখানে দুইটাই আছে, যার সাথে তুলনা করা হয়েছে, হারভেস্ট হুইটের সাথে তুলনা করা হয়েছে, তাই না? ফিল্ডস অফ হারভেস্ট হুইট। কাকে তুলনা করা হয়েছে? দ্য ক্রাউডস আপন দ্য পেভমেন্ট, ফুটপাতের উপর লোকজনদের ভিড়, তাদের দেখে মনে হচ্ছে গম ক্ষেত, গমের ক্ষেত। এবং পাকা হারভেস্ট হুইট মানে হচ্ছে এটা এখন ফসল তোলার সময় হয়েছে।
তাহলে এখানে দুটোকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ফিল্ডস অফ হারভেস্ট হুইট এটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে, দ্য ক্রাউডস আপন দ্য পেভমেন্ট তাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সমান গুরুত্ব, কেউ কারো থেকে কম না। সিমিলিতে দেখা যায় যাকে তুলনা করা হচ্ছে তার গুরুত্বটা বেশি থাকে এবং আরেকটা তার গুরুত্ব একটু কম থাকে। এখানে দুটোরই গুরুত্ব সমান, এই জন্য আমরা বলতে পারি ইট ইজ মেটাফোর। এটা হচ্ছে লেভেল অফ ইম্পর্টেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স। এখানে দ্য ক্রাউডস আপন দ্য পেভমেন্ট এটাও একটা জরুরি আইডিয়া, মানে ফুটপাতের উপর মানুষজন ভিড় করে আছে, এবং ফিল্ডস অফ হারভেস্ট হুইট পাকা গম, ফসলে গম পেকে আছে, গম একদম পরিপক্ক পরিপূর্ণ, ফসল তোলার সময় হয়েছে। কেন তুলনা করা হয়েছে একটু একটু যদি চিন্তা ভাবনা করেন ধরতে পারবেন। ফিল্ডস অফ হারভেস্ট হুইট দেখে খুব ভাল লাগে, পাকা গম মানে গম তৈরি একদম ক্ষেতের সামনে দাঁড়ালে খুব ভালো লাগে দেখতে, বিশেষ করে বিকালবেলা দেখতে খুব, মানে যখন সূর্যটা পড়ন্ত তখন দেখতে খুব অপূর্ব লাগে, চমৎকার লাগে। কিন্তু এটা একই সাথে যেমন সুন্দর একটা দৃশ্য, অ্যামেজিং বিউটিফুল সিনারি, গোল্ডেন গোল্ডেন, কিন্তু একই সাথে দ্যাট ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। কারণ যে কোনো সময় হারভেস্টিং হয়ে যাবে, তাই না? যে কোনো সময় গম কিন্তু তুলে ফেলা হবে। গম যখন তুলে ফেলা হবে তখন কিন্তু পুরো জমিটা একদম নিঃস্ব হয়ে যাবে, ব্যারেন হয়ে যাবে। যে কোনো মুহূর্তে গম কিন্তু তুলে ফেলা হয়ে যেতে পারে। তখন এত সুন্দর একটা দৃশ্য চোখের পলকে কিন্তু বিরান ভূমি হয়ে যাবে, তাই না? বুঝতে পারছেন? ফিল্ড অফ হারভেস্ট হুইট, বুঝতে পারছেন? Yes, sir. বোঝা যাচ্ছে? Yes, sir. মানে পাকা গমের ক্ষেত, পাকা গমের ক্ষেত দেখে তো অনেক ভালো লাগে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু যে কোনো সময় কিন্তু ফসল তোলা হবে, এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে কিন্তু পাকা গম তুলে ফেলা হবে, আর তুলে ফেললেই কিন্তু জমি খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখন আমরা আগের লাইনের সাথে এটাকে কানেক্ট করি, দ্য ক্রাউডস আপন দ্য পেভমেন্ট, ফুটপাতের উপর মানুষ ভিড় করে আছে। মানুষ কি সারাক্ষণ ফুটপাতে থাকবে? মানুষ কি শখ করে ফুটপাতে থাকে? No, sir. মানুষ কি আহ্লাদ করে ফুটপাতে থাকে? মানুষ দৈনন্দিন জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে সে ফুটপাতে থাকে, যে কোনো সময় সে ফুটপাত থেকে চলে যাবে। এখন ফুটপাতে মানুষ গম গম করছে ফুটপাত দেখে, এখন কারো কারো সেটা দৃশ্য ভালো লাগবে, এখানে কবির ভালো লাগছে, ভালোই তো লাগছে মনে হচ্ছে, মানে ইভিনিং সন্ধ্যাবেলা মানুষের ভিড় দেখতে ভালোই লাগছে, আবার অনেকের আবার ভালো নাও লাগতে পারে। এটা এগেইন ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন টেস্ট। কারোর আবার ভিড় দেখতে ভালো লাগে, কারো আবার ভিড় একদমই সহ্য হয় না। কিন্তু এখানে ভালো লাগা বা খারাপ লাগার ব্যাপার না, এখানে অডেন বলছেন ফুটপাতে যারা দাঁড়িয়ে আছে এদেরকে আমরা ওই পাকা গমের সাথে তুলনা করতে পারি। পাকা গম যেমন যে কোনো সময় তুলে ফেলা হবে, পুরো জমি একদম খালি হয়ে যাবে, এই মানুষও যে কোনো সময় এই জায়গা থেকে চলে যাবে এবং ফুটপাত খালি হয়ে যাবে। এই যে আইডিয়াটা, দ্য ক্রাউডস আপন দ্য পেভমেন্ট অ্যান্ড দ্য ফিল্ডস অফ হারভেস্ট হুইট, এই দুটার মধ্যে যে কানেকশনটা, এই কানেকশনটা যদি আমরা ধরতে পারি তখন জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা গল্প কিন্তু আমরা পেয়ে যাই। দিস ইজ এ গ্রেট স্টোরি। মাইমেসিস অফ রিয়েলিটি, দেখেন বাস্তবতা, দুটো দুটো আলাদা জগৎকে একসাথে কানেক্টেড করা হয়েছে। একটা হচ্ছে পাকা গম, মানে ক্ষেত ভর্তি পাকা গম যে কোনো সময় তুলে ফেলা হবে, আর হচ্ছে ফুটপাত ভর্তি ভিড় লোকজন, যে কোনো সময় তারা চলে যাবে, খালি হয়ে যাবে যে কোনো সময়। দ্য ট্রানসিয়েন্স, ক্ষণস্থায়িত্ব, কোনো কিছুই চিরস্থায়ী না। এই যে আইডিয়াটা, an eternal wisdom, আমাদের এই বাস্তবতায় কোনো কিছুই চিরস্থায়ী না, কোনো কিছুই পার্মানেন্ট না, এভরিথিং ইজ টেম্পোরারি, এভরিথিং ইজ ট্রানসিয়েন্ট। এই যে নলেজটা দেখেন কি চমৎকার ভাবে এখানে মাইমেসিসের মাধ্যমে এই আইডিয়াটা আমাদের মধ্যে তুলে ধরা হলো। ধরতে পারছেন? ধরা যাচ্ছে? As I walked out one evening, walking down Bristol Street, the crowds upon the pavement were fields of harvest wheat.
শুনতেও বেশ দারুণ লাগছে। এখানে মানে একটা রিদম রাইমের ব্যাপার আছে। ওয়াকিং ডাউন ব্রিস্টল স্ট্রিট ওয়ার ফিল্ডস অফ হার্ভেস্ট হুইট, এই যে ইট ইট ছন্দ মিল আছে। এটা হচ্ছে এ বি সি বি, এই রিদমে এটা লেখা হয়েছে। সেকেন্ড এন্ড ফোর্থ লাইন অন্তমিল আছে। তাহলে এখানে আমরা ওই অ্যারিস্টটলের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে ফিরে যাই। অ্যারিস্টটল ডেফিনেশনে বলেছিলেন পোয়েট্রি উইল রিপ্রেজেন্ট লাইফ, পোয়েট্রি উইল ডুপ্লিকেট রিয়েলিটি, বাস্তবতাকে অনুকরণ করবে। ঠিক আছে, এখন আমরা একটু ফিরে যাই। ওয়ার্ডসওয়ার্থ কি বলেছিলেন? ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় বলেছিলেন পোয়েট্রি is the spontaneous overflow of powerful feelings, শক্তিশালী আবেগ অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ, তাই না? তাই ছিল না? Yes, sir. Spontaneous overflow of Yes, sir. powerful feelings, কিন্তু এটা কিন্তু অর্ধেক, অর্ধেক কিন্তু কখনোই মনে রাখবেন না। recollected in tranquility, এটা কিন্তু মনে রাখবেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন কবিতা লেখার 4টা ধাপ আছে। অবজারভেশন, প্রথমে মন দিয়ে দেখতে হবে, দেন একটু সময় দিতে হবে, একদিন 2 দিন পর। রিকালেকশন, ঠান্ডা মাথায় স্মৃতিচারণ করতে হবে। তারপর ফিল্টারিং, ফলস ইমোশন গুলো ফিল্টার করতে হবে। এবং ফাইনালি কম্পোজিং, এমন ভাবে লিখতে হবে যাতে পাঠকরা পড়ে বুঝতে পারে এবং ভাবতে পারে। ওই যে অ্যারিস্টটল যে কথাগুলো বলেছেন, আমরা সেই কথাগুলো একটু কানেক্ট করি, চলেন। ওয়ার্ডসওয়ার্থ বলছেন অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং, দেখেন পাস্ট টেন্স না, পাস্ট ইনডিফিনিট। তার Yes, মানে sir. অভিজ্ঞতাটা যখন Yes. হয়েছিল, একটা টাইম গ্যাপ আছে না, একটা টাইম গ্যাপ আছে কিন্তু। হ্যাঁ। এটা কিন্তু অডেন দেখে সাথে সাথে লিখেননি অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং, এটা কিন্তু রিকালেকশন। তার মানে এই ইমোশন গুলো কিন্তু রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। তারপর এই যে পার্টটা দেখেন, the crowds upon the pavement were fields of harvest wheat, দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা অবজারভেশন। কতটা মন দিয়ে অডেন দেখেছেন দেখেন তো। the crowds upon the pavement were fields of harvest wheat, মানুষ দল বেঁধে চলে যাচ্ছে। পর্যবেক্ষণ শক্তিটা দেখেন, এবং এটা যে খুব ভালোভাবে রিকালেক্টেড হয়েছে দেখেন, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? তার পরের সেন্টেন্সে ওনার পর্যবেক্ষণটা কত গভীর, অবজারভেশনটা কত ডিপ, দেখেন সে কানেকশন খুঁজে পেয়েছে সোনালী গমের ক্ষেতের সাথে। সোনালী গম, সোনালী মানুষ, এখানেও কিন্তু একটা পজিটিভ কথা আছে যে মানুষের মধ্যে কিন্তু সোনা লুকিয়ে আছে। কেউ সেই সোনা খুঁজে বের করতে পারে, কেউ পারে না। কেউ ছায়ের নিচে সোনা খুঁজে পায়, কেউ খুঁজে পায় না, বাট সবার মধ্যেই কিন্তু সম্ভাবনা আছে। everyone has potential to become a golden person, বুঝতে পারছেন? এখানে কিন্তু ওইটা কিন্তু ডিরেক্টলি বলছে না, যখনই বলছে হারভেস্ট হুইট, সোনালী গম, মানে মানুষের মধ্যে কিন্তু সোনা লুকিয়ে আছে। ওই কানেকশনটা কিন্তু খুব ডিপ। এখন এই ডিপটা আমরা যখন কন্টেমপ্লেট করি, আমরা বুঝলাম, বোঝার পরে এই যে সোনালী মানুষের মধ্যেও যে পটেনশিয়াল আছে, এটা কিন্তু আমরা কন্টেমপ্লেট করার পরে বের করলাম, তাই না? আমরা রিডার, আমরা এটা বুঝলাম, উনি কি বলেছেন সেটা বুঝলাম, বোঝার পরে সেটা নিয়ে ভাবলাম, ভেবে একটা গোপন সূত্র বের করলাম। কি গোপন সূত্র? যে ক্রাউডস, মানুষের ভিড়, প্রতিটা মানুষের মধ্যেই সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটা চিরস্থায়ী না, যে কোনো সময় শেষ হয়ে যাবে। মানুষের ক্ষমতা, সেটা কিন্তু ক্ষণস্থায়ী। মানুষ আজ যেটা করতে পারছে, কাল কিন্তু সেটা করতে নাও করতে পারে। মানুষের আজকে ক্ষমতা আছে, আগামীকাল ক্ষমতা নাও থাকতে পারে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ওনার যে থিওরিটা দিয়েছিলেন, ওটা আমরা এখানে প্রয়োগ করতে পারছি কিনা বলেন? যখনই আমরা বলছি যে উইজডম, দ্য ক্রাউডস আপন দ্য পেভমেন্ট ওয়্যার ফিল্ডস অফ হারভেস্ট হুইট, এখানে আমরা ইমোশন, একটা পাওয়ারফুল ইমোশন খুঁজে পাচ্ছি। অর্ডনের মনের মধ্যে একই সাথে আনন্দ এবং একই সাথে দুঃখ। কেন আনন্দ? কারণ মানুষকে দেখে তার সোনালী গম, পরিপূর্ণ গমের ক্ষেতের কথা মনে পড়ছে। আনন্দ, একই সাথে দুঃখ। কেন? কারণ যে কোনো সময় এই মানুষগুলো এখান থেকে চলে যাবে, এই সুন্দর দৃশ্য কিন্তু চিরস্থায়ী হবে না। এবং এই যে সোনালী গমের ক্ষেত, যে কোনো সময়
কৃষক এসে ফসল তুলে ফেলবে, তখন কিন্তু একদম শূন্য হয়ে যাবে। পাওয়ারফুল ইমোশন, দেখেন একই সাথে জয় অ্যান্ড স্যাডনেস, সাইমultaneously এক্সট্রিম জয় অ্যান্ড স্যাডনেস। বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি আস্তে আস্তে? স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। যখন আমরা আমাদের জীবনে কোনো চমৎকার আনন্দের কোনো কিছু দেখি, আমাদের লাইফে খুব আনন্দের কোনো কিছু আপনি দেখলেন, আমাদের মন সাথে সাথে খুব খুশি হয়, আনন্দে উদ্বেলিত হয়। আবার একই সাথে একটু দুঃখ আমাদের মধ্যে কাজ করে না, যে আহারে এই সুন্দর মুহূর্তটা তো বেশিক্ষণ থাকবে না। সাপোজ আপনি কক্সবাজার বা সাজেক ভ্যালি অথবা বান্দরবান বেড়াতে গেলেন, চমৎকার একটা দৃশ্য চোখে পড়লো, আপনি একই সাথে অনেক বেশি আনন্দিত হবেন, একই সাথে একটু দুঃখও পাবেন, কারণ আপনি তো এই জায়গায় বেশি দিন থাকবেন না, হয়তো 2 দিন পরেই আপনাকে সেখান থেকে চলে যেতে হবে। এই যে সাইমালটেনিয়াস জয় অ্যান্ড স্যাডনেস, এটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী দুটো আবেগ, মোস্ট পাওয়ারফুল টু ইমোশনস ইন এভরিওয়ানস লাইফ, প্রচন্ড আনন্দ এবং দুঃখ। এবং অডেন যখন এই পাস্ট টেন্স ব্যবহার করছেন, ওয়াকড আউট ওয়ান ইভিনিং, তার মানে বোঝা যাচ্ছে উনি কিন্তু দেখে সাথে সাথে লিখেননি, উনি কিন্তু একটা সময় নিয়েছেন, তাই না? উনি প্রথমে অবজার্ভ করেছেন, কন্টেমপ্লেশনের মধ্য দিয়ে গিয়ে তারপর উনি রিকালেক্ট করেছেন ঠান্ডা মাথায়। এই যে রিকালেক্ট যখন করেছেন, তখনই কিন্তু তার মধ্যে এই বোধটা আসছে যে মানুষের সাথে তো আমি পাকা গম খেতে তুলনা করতে পারি। যখন ফিল্টারিং হয়েছে, ওই যে আমি একটু আগে বললাম না যে ভিড় দেখে আপনাদের কারো কারো মন খারাপ হয়ে যাবে, ইস এত মানুষ, ভিড় তো সবার ভাল লাগে না। আপনাদের ভিড় ভাট্টা ভাল লাগে? ভিড় কি ভালো লাগে? No, কার sir. কার ভিড় ভাল লাগে বলেন তো? নো স্যার। ভিড় ভালো লাগে এমন মানুষ খুব কম আছে। এখন আপনার কাছে ভিড় খারাপ লাগছে, বিরক্ত লাগছে, কিন্তু মাঝে মাঝে এমন হয় আপনি সন্ধ্যাবেলা বাড়ি ফিরছেন, রাস্তাঘাট একবারেই ফাঁকা, তখন আপনার মনের মধ্যে ভয় ভয় লাগে, মনে হয় ইস যদি রাস্তায় একটু মানুষজন থাকতো, একটু যদি রাস্তায় মানুষজন থাকতো, একটু সিকিউরড লাগতো, মনে হতো যে মানুষ একেবারেই নাই, একেবারেই শূন্য, যে কোনো সময় ছিনতাইকারী এসে আমার সব সহায় সম্পত্তি নিয়ে যাবে। তখন মনে হয় ঠিক এক্স্যাক্টলি, তখন মনে হয় যে কিছু মানুষ থাকলে মনে হয় ভালো হতো, কিছু মানুষ থাকলে ভালো হতো। দেখেন আপনার ফিলিংসটা, এই ফিলিংসটা কিন্তু এক এক সময় এক এক রকম। এই যে আপনার ভিড়ের প্রতি বিরক্তি, এটা কিন্তু চিরস্থায়ী না, এটাও কিন্তু চেঞ্জ হবে। বুঝতে পারছেন? একটু মন দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এখন আপনি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, ওভারঅল আপনার একটা সময় গিয়ে ভিড় কিন্তু ভালোই লাগবে। এখন হয়তো আপনার কাছে ভিড়টা খারাপ লাগছে, কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় একটু ফিল করেন, একটু ফিল্টার করেন, যে আসলে পজিটিভ এন্ড নেগেটিভ দুইটাই চিন্তা করেন। ভিড়টা কিন্তু আসলে যদি মোটামুটি জেনারেট ভিড় থাকে, একেবারে যদি ভিড় থাকে সেটা আলাদা কথা, কিন্তু মোটামুটি হেলথি একটা ক্রাউড যদি রাস্তায় থাকে, রাস্তায় হাঁটতে গিয়ে কিন্তু ভালোই লাগে, খারাপও লাগে ভালো লাগে, কিন্তু আপনি ওটাকে একটু টাইম দেন, ফিল্টার করেন, ফিল্টারিং করে দেখেন কোন অনুভূতিটা শেষে থাকে। আলটিমেটলি দেখবেন যে রাস্তা খালি থাকলেই বরং, মানে আপনার হয়তো 1 দিন 2 দিন ভাল লাগবে রাস্তা খালিতে, আহ রাস্তা খালি কি চমৎকার, কিন্তু একটা সময় গিয়ে আপনার মনটা খচখচ করবে, ইস মানুষজন নাই, আপনার মধ্যে একটা নিরানন্দ, একটা এক ধরনের ব্যথা কাজ করবে। এটা যখন আমরা ফিল্টারিং করি তখন আমাদের ফলস ইমোশন গুলো বাদ পড়ে যায়। এবার আমরা আসি কোলরিজ যে ডেফিনিশন দিয়েছিলেন না, কোলরিজ, কোলরিজের সংজ্ঞাটায় আমরা ফিরে যাই। দেখেন তো কোলরিজ কবিতার সংজ্ঞা দিয়েছেন যে কবিতা হচ্ছে আমাদের এমন একটা সংজ্ঞা, যেটা এমন একটা মানে কম্পোজিশন যেটা আমাদেরকে আনন্দ দেবে এবং কবি আমাদেরকে জাগ্রত করবে, জাগিয়ে তুলবে, আমাদের ইমাজিনেশনকে জাগ্রত করবে এবং আমাদেরকে আলটিমেটলি ডিপ নলেজ অ্যাবাউট কসমস, এই যে ইউনিভার্সের সবকিছু কানেক্টেড, সেটা আমাদেরকে জানাবে। কোলরিজের সেই ডেফিনেশনটা আমরা এখানে কাজে লাগাই। দেখেন, as I walked out one evening walking down Bristol Street, দেখেন আপনি কিন্তু সত্যি সত্যি আপনি এখন বাংলাদেশে বসে আছেন, কিন্তু যখন অর্ডেন আপনাকে বলছে যে যেদিন আমি সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়েছিলাম, তখন আপনার কল্পনার চোখ কিন্তু খুলে যাবে
বলছে অডেন তার জীবনের কথা, কিন্তু আপনার কল্পনার চোখ কিন্তু খুলে যাবে। আপনিও তো সন্ধ্যাবেলায় আপনার অনেক মধুর স্মৃতি আছে, আছে না? আমাদের সন্ধ্যাবেলায় আমাদের সবারই জীবনে সন্ধ্যাবেলার কিছু মধুর স্মৃতি আছে, বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে। আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো সময় কাজিন বা ভাই বোন বা আত্মীয় স্বজন বা পরিবারের সাথে আমরা একটা চমৎকার মুহূর্ত কাটিয়েছি। মানে উই ফিল, আরে আমার জীবনেও তো সন্ধ্যার চমৎকার সব সন্ধ্যার স্মৃতি আছে। কত স্মৃতি, কত মধুর স্মৃতি আমার জীবনেও আছে। এমনও সন্ধ্যা আছে আমার বারবার মনে হয়, ইস সেই সন্ধ্যাগুলো যদি আবার পেতাম, আবার পেতাম। এই যে আমার ইমাজিনেশন উইথ ফ্রেন্ডস, ইয়েস, আড্ডা। শুধু ফ্রেন্ডস কেন, কাজিন, ধরেন সন্ধ্যাবেলা ছাদে বসে আপনি কাজিনদের সাথে আড্ডা দিচ্ছেন, হতে পারে আপনার জীবনের চমৎকার স্মৃতিগুলো। এই যে কবি আপনার সেই কল্পনার জগৎকে আবার জাগিয়ে তুললেন। আপনি ঘুমিয়েছিলেন, তাই না? আপনি জেগে জেগে ঘুমিয়েছিলেন, তখন কবি এসে বলল ওই যেদিন সন্ধ্যায় আমি হাঁটতে বেরিয়েছিলাম। তখন আপনার কিন্তু ওই ঘুম থেকে আপনি জেগে উঠবেন, আপনার কল্পনার চোখ তখন মনে করবে, ইস আমার লাইফেও একটা চমৎকার সন্ধ্যা ছিল, অনেকগুলো সন্ধ্যা। ওয়াকিং ডাউন ব্রিস্টল স্ট্রিট, অডেন যখন বলছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আপনিও তখন মনে করবেন, ইস আমিও তো একটা চমৎকার রাস্তা দিয়ে হেঁটেছিলাম। কবি ওইদিকে তার জীবনের কাহিনী বলছে, আপনার জীবনের ঘটনাগুলো কিন্তু তার সে জাগিয়ে তুলছে, তাই না? দ্য পোয়েট ইজ অ্যাওয়েকিং, পোয়েট আপনাকে জাগিয়ে তুলছে। যখনই কবি বলল দ্য ক্রাউডস আপন দ্য পেভমেন্ট, ফুটপাত বোঝাই শুধু মানুষ। আপনারা যারা নিউ মার্কেট গিয়েছেন, নিউ মার্কেট, চাঁদনি চক, আপনারা যারা গিয়েছেন তারা মোটামুটি আইডিয়া আছে যে ভিড় কাকে বলে, ফুটপাতের ভিড় কাকে বলে। গাউসিয়া, চাঁদনি চক ওইদিকে যদি যেয়ে থাকেন, মানে ভিড় কাকে বলে, তখন আপনার ওই স্মৃতি মনে পড়বে। আবার একই সাথে ওইখানকার একটা স্মৃতিও আপনার মনে পড়বে। এখন এটা হতে পারে আবার আমাদের ভার্সিটি আমাদের ক্যাম্পাসের সামনে যে ফুটপাতটা আছে এটাও ভিড়ে ভরা থাকতো একটা সময়, তাই না? যখন আমাদের অন ক্যাম্পাস ক্লাস চলতো বিফোর কোভিড প্যান্ডেমিক, সেই স্মৃতিটাও কিন্তু মনে পড়ে যায়। তাহলে দেখেন কবি তার জীবনের গল্পটা বলছে, তাই না? উনি কিন্তু মাইমেসিস করছেন, তাই না? উনি ডুপ্লিকেট করছেন রিয়েলিটিকে, দ্য ক্রাউডস আপন পেভমেন্ট, এবং সেটা আমাদের মনের মধ্যে কিন্তু ইমেজ তৈরি করছে। উই আর ফিলিং, কোথায় চলে যাচ্ছে দেখেন। এবং একই সাথে আমাদের মধ্যে কিন্তু আবেগের সৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম হয় মাঝে মাঝে, প্রচন্ড জ্যামে আমাদের ভয় লাগে। এই যে আবেগগুলো, এই আবেগগুলো, ইয়েস ইয়েস, হ্যাঁ, ক্যাম্পাসের সামনে অনেক স্মৃতি আছে, হবে ইনশাল্লাহ, আবার হবে। এই যে আবেগ অনুভূতিগুলো, এই যে ফিলিংস গুলো কাজ করে, এই যে আমাদের মধ্যে পাওয়ারফুল ইমোশন ক্রিয়েট হচ্ছে, তাই না? কবি আমাদের ভেতরকার আবেগগুলো জাগিয়ে তুলছেন, কল্পনার জগৎকে জাগ্রত করছেন, একই সাথে আমাদের ভেতরকার ইমোশনকেও জাগ্রত করছেন। এবং এই স্ট্যানজার লাস্ট সেন্টেন্সটা দেখেন, ওয়ার ফিল্ডস অফ হারভেস্ট হুইট, ভিড়কে, ফুটপাতের উপর ভিড়কে উনি তুলনা করছেন ক্ষেত ভরা সোনালী গমের সাথে। এভরিথিং ইজ কানেক্টেড, সবকিছুই কানেক্টেড। একটু আগে আপনাদেরকে বললাম যে কোনো সময় কৃষকরা এসে এই পাকা পাকা গম তুলে নিয়ে যাবে, তখন এই সুন্দর দৃশ্য আর থাকবে না। দৃশ্যটা যেমন সুন্দর তেমন ক্ষণস্থায়ী। আবার মানুষ হাঁটছে, দূর থেকে মানুষের ভিড় দেখতে ভালোই লাগে, হয়তো আমি আই ডোন্ট নো, এখানে অডেন উনি হয়তো দূর থেকেই দেখছেন। আবার অনেকে আছে ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে ভালো লাগে। আমিও পার্সোনালি একটা সময় আমি আবার ভিড় পছন্দ করতাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার স্টুডেন্ট লাইফে আমার আবার ভিড়ের মধ্যে হাঁটতে ভালোই লাগতো। ভিড়ের মধ্য দিয়ে যখন হাঁটতাম না, তখন অন্য আর কোনো কিছু চিন্তা মাথায় কাজ করতো না। আমি মানে কিভাবে হাঁটবো, এতগুলো মানুষের মধ্যে দিয়ে কিভাবে হাঁটবো, ফোকাসটা সবসময় হাঁটার মধ্যে থাকতো। তখন অন্য কোনো চিন্তা আর আমার মাথায় কাজ করতো না। যখন অনেক টেন্স থাকতাম, অনেক অনেক যখন অনেক যখন মানে লাইফে থাকে না অনেক সময় অনেক ডিপ্রেশন, অনেক টেনশন, অনেক রকম যন্ত্রণা কাজ করে, তখন ভিড়ের মধ্য দিয়ে হাঁটবেন। তখন কি হবে, ভিড়ের মধ্যে হাঁটতে গেলে সারাক্ষণ আপনাকে ফোকাস রাখতে হবে যে কখন পকেট মার এসে আমার
পকেট থেকে টাকা নিয়ে গেল, ছিনতাইকারী এসে আমার ব্যাগ ফোন নিয়ে গেল, আবার অচেনা মানুষ আসছে, এক একজনের গায়ে এক এক রকম গন্ধ, ঠিক আছে? কারো কারো কাছে ধাক্কা লাগতে ভালো লাগে, কারো কারোর সাথে ধাক্কা লাগতে খারাপ লাগে, তাই না? এইরকম এই যে বিষয়গুলো আপনার ভিড়ে দিয়ে হাঁটতে গিয়ে আপনার তখন আপনার যে ওই সাবকনশিয়াস পেইন গুলো তখন আপনি কিন্তু আর ফোকাস করতে পারবেন না। এই যে কানেকশনটা কবি কিন্তু আমাদেরকে বারবার ইন্সপায়ার করছেন। কবি তার নিজের জীবনটাকে রিপ্রেজেন্ট করছেন, তাই না? অনুকরণ করছেন, বাস্তবতাকে উনি অনুকরণ করছেন, একই সাথে আমাদেরকে জাগিয়ে তুলছেন। এবং আমরা we find that everything is connected, there is a spiritual unity. এই যে গম ক্ষেতের সাথে ভিড়, ফুটপাতের উপর মানুষের ভিড়, তার সাথে কানেক্ট করা হলো। কবি একমাত্র পারেন এই কাজটা করতে, এবং এটা হচ্ছে কবির দায়িত্ব। কোলরিজ বলেছেন it is poet's duty to demonstrate the unity of spirit throughout the whole cosmos. এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুর মধ্যে আছে স্পিরিচুয়াল ইউনিটি। আমরা নেক্সট স্ট্যান্জায় যাই। and down by the brimming river, আমাদের চোখের সামনে ছবি ফুটে উঠছে, তাই না? ইমেজারি। and down by the brimming river, কি কি ইমেজ আমরা দেখতে পাচ্ছি দেখেন। and down by the brimming river মানে একদম ভরপুর নদী, নদীর কানায় কানায় পূর্ণ, ব্রিমিং রিভার। ভিজুয়াল ইমেজারি চোখের সামনে ফুটে উঠছে। কর্ডেন এটা তো তার অবভিয়াস অবজেক্টিভ, তাই না? যখন বাস্তবতাকে মাইমেসিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা তো ভিজুয়ালি সবার আগে অ্যাট্রাক্ট করে, তাই না? অডেন বলছেন নদীর কানায় কানায় পূর্ণ, নদীর ধার ধরে হাঁটছেন উনি, নদী কানায় কানায় পূর্ণ। তখন আমাদের চোখের সামনে সেই দৃশ্যটা ফুটে উঠছে, ভিজুয়াল। এবং একই সাথে আমাদের কানেও, যদি আপনারা নদীর ধারে হাঁটাহাঁটি করার অভ্যাস থাকে, তাহলে নদীর যে স্রোতের শব্দ, নদীর পানির যে কুলকুল শব্দ, সেটাও আপনার কানে আসবে। প্রমত্তা নদী, ভরপুর নদী, এবং সেই নদীর স্রোতের শব্দও কানে আসছে। একই সাথে ভিজুয়াল এবং অডিটরি। একই সাথে একটা স্মেল, নদীর ধারে হাঁটতে গিয়ে এক ধরনের স্মেলটা অলফ্যাক্টরি সেন্স, স্মেল। এবং যদি এমনও অনেক সময় হয় নদীর ধারে যাওয়ার সময় একটু পা ভেজাতে ইচ্ছা করে, মনে হয় নদীর পানিতে একটু পা ভিজাই, ওটা কিন্তু টাচ, তাই না? ট্যাকটাইল সেন্স, ওটাও আমাদের মধ্যে জাগ্রত হবে। এই যে মাটির গন্ধ, মাটির সোদা গন্ধ, পেট্রিকোর, মাটির সোদা গন্ধ, সেই স্মেলটা আমরা পাবো। মানে সব মিলিয়ে আমাদের ইম্পর্টেন্ট সেন্স গুলো কিন্তু জাগ্রত হচ্ছে। এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ আমাদের নস্টালজিয়া, নদীর ধারের আপনার কোন একটা স্মৃতি, গুরুত্বপূর্ণ স্মৃতি হয়তো মনে পড়ে গেল। সবগুলো কিন্তু কানেক্টেড হচ্ছে। অ্যারিস্টটল, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ। এবার আমরা আসি আর্নল্ড। আর্নল্ড কি বলছিলেন? আর্নল্ড বলেছিলেন যে কবিতার ভবিষ্যৎ উজ্জ্বল। কবিতা ছাড়া বিজ্ঞান, তারপর দর্শন, ধর্ম, ফিলোসফি, রিলিজিয়ন, এই সবগুলো হচ্ছে পঙ্গু। এবং মানুষ একটা সময় কবিতার কাছেই আশ্রয় গ্রহণ করবে। We will take our final shelter in poetry. এই যে দেখেন, এই যে লাইনটা আমরা পড়লাম অডেনের কবিতায়, and down by the brimming river, নদীর ধার ধরে হাঁটছেন, নদীর পানি কানায় কানায় পূর্ণ। দেখেন এই যে শান্তিটা, এই কবিতার লাইনটা পড়ে আমরা শান্তি পাচ্ছি। তার মানে this sentence is giving us emotional shelter। এবং আমরা কিন্তু this is a picture of nature, এটা কিন্তু প্রকৃতির একটা প্রতিফলন এখানে পাচ্ছি, প্রকৃতির কাছে আমরা চলে যাচ্ছি। এই লাইনটা যখনই আমরা মন দিয়ে পড়ছি, and down by the brimming river, আমরা কিন্তু প্রকৃতির কাছে চলে যাচ্ছি, তাই না? হ্যাঁ, নদীর কাছে, আমরা নদীর কাছে চলে যাই। চোখ বন্ধ করলে চোখের সামনে নদী দেখতে পাই, কি চমৎকার নদী। তাহলে এই যে আমাদের ইমোশনাল শেল্টার, ঠিক ওই মুহূর্তে I heard a lover sing under an arch of the railway, love has no ending. নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনি কে যেন গান গাইছে। আমরা তো নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে বাঁশির সুর শোনা যায়, মাঝে মাঝে দেখা যায় যে কোনো এক মাঝি হয়তো ভাটিয়ালি গান গাইছে, দূর থেকে গান ভেসে আসে। এখানেও গান ভেসে আসছে, তাই না?
I heard a lover sing under an arch of the railway. রেলওয়ের যে আর্চ, আর্চ বলতে ওই যে মানে খিলানের মতো থাকে আর্চ, গেটের যে মানে বাঁকানো পিলার থাকে না, দুই পাশে পিলার এবং উপরে বাঁকানো হাফ সার্কুলার যে অংশটা, ওইটাকে বলা হয় আর্চ। সেই আর্চে বসে বসে একজন গান গাইছে, লাভ হ্যাজ নো এন্ডিং, লাভ হ্যাজ নো এন্ডিং। এই যে কথাটা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমাদের দেখেন, আমাদের বাংলায় কিন্তু বহু গান আছে, লাভ হ্যাজ নো এন্ডিং। এই যে কথাটা, দিস ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, ইট ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। ওই যে বলেছিলেন কবিতা, ক্রিটিসিজম অফ লাইফ। যখন আমরা এই কথাটা বলছি, লাভ হ্যাজ নো এন্ডিং, ইট ইজ অ্যাকচুয়ালি উই আর ক্রিটিসাইজিং লাইফ। যখনই আমাদের জীবনে ভালোবাসার ঘাটতি পড়ে, তখনই কিন্তু আমরা দুঃখ কষ্টের শিকার হই। বাট যদি আমরা মনে রাখতে পারি লাভ হ্যাজ নো এন্ডিং, দেখেন সরাসরি কিন্তু আসছে না, আপনাকে কানেকশনটা খুঁজে বের করতে হবে। কি গানটা এখানে চলছে, গানটা চলছে, গানটা চলছে, ওই যে লাভার সে গান গাচ্ছে, I love you dear, I love you till China and Africa meet। কি অদ্ভুত কথা, I will love you dear, I will love you, আমি তোমাকে ভালোবেসেই যাব, ভালোবেসেই যাব যতদিন না পর্যন্ত চায়না এন্ড আফ্রিকা মিট। চায়না আর আফ্রিকা বহু দূরে, তাই না? চায়না আর আফ্রিকার দূরত্ব কিন্তু অনেক, কিন্তু এখানে বলছে চায়না আর আফ্রিকা যতদিন না পর্যন্ত মিলিত হবে, ততদিন পর্যন্ত তোমাকে আমি, হ্যাঁ, জীবনেও মিলবে না। বুঝতে পারছেন এই যে আয়রনিটা, চায়না এন্ড আফ্রিকা তারা জীবনেও মিলবে না। আমাদের আয়রনিটা হচ্ছে, আমরা যখন বাস্তব জীবনে ভালোবাসার কথা বলি, আমরা যতই বলি আমরা মিলবো, আমরা মিলবো, কিন্তু আয়রনিটা হচ্ছে আমরা জীবনেও মিলবো না, যতদিন না পর্যন্ত আমরা মন থেকে কানেক্ট না হব। আয়রনিটা এই জায়গায়, আয়রনিটা এই জায়গায় যে কবি বলছেন যে আমি ততদিন পর্যন্ত তোমাকে ভালোবাসবো যতদিন না পর্যন্ত চাইনা এবং আফ্রিকা মিলে না যায়। কিন্তু আফ্রিকা চীন জীবনেও মিলবে না এবং ভালোবাসাটাও কিন্তু টিকবে না। এইভাবে যদি আপনি ভালোবাসাকে কানেক্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভালোবাসা টিকবে না। দিস ইজ আনরিয়েলিস্টিক স্ট্যান্ডার্ড, এক্সপেকটেশনটা কিন্তু আনরিয়েলিস্টিক। চীন আর আফ্রিকা যতদিন পর্যন্ত না মিলবে ততদিন পর্যন্ত ভালোবেসে যাব, কিন্তু আয়রনি হচ্ছে ইট উইল নট হ্যাপেন। হ্যাঁ, তবুও ভালোবেসে যাব, কিন্তু এই কথার মধ্যে একটা ফাঁকিবাজি আছে, এখানে একটা ফাঁকিবাজি আছে, কিন্তু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু সিনসিয়ারিটির অভাব আছে, কথার চাতুর্য এই জায়গায়। ক্রিটিসিজম অফ লাইফ, ওই যে আর্নল্ড বলেছিলেন পোয়েট্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ। এই যে আমরা চাপাগুলো যে ফুটাই, ভালোবাসার বিষয় যখন আসে এক একজন চাপাবাজ হয়ে যায়, কত রকম চাপা, কত রকম কথা, এইখানে একজন চাপা মারছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু লাইফকে ক্রিটিসাইজ করা হচ্ছে। ওই যে আর্নল্ডের কথা, পোয়েট্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ, কবিতা হচ্ছে আমাদের জীবনের সমালোচনা। এখানে আর্নল্ড কিন্তু সমালোচনা করছেন যে মানুষ প্রেমে পড়লে কত রকম চাপাবাজি করে। ভেরি গুড, ভেরি গুড। পরের দুটো লাইন দেখেন, এন্ড দ্য রিভার জাম্পস ওভার মাউন্টেন, আমি তোমাকে ততদিন ভালোবেসে যাব যতদিন না পর্যন্ত রিভার জাম্পস ওভার দ্য মাউন্টেন, এই নদী পর্বতের উপরে যতদিন না পর্যন্ত লাফ দেবে, নদী পর্বতের উপর দিয়ে ঝাঁপ দেবে, নদী পর্বতের উপর দিয়ে উঠে যাবে। মানে দেখেন এক্সাজারেশন, হাইপারবোল কোন জায়গায় চলে গেছে। এখন এখানে একটা যখন রিভার উইল জাম্প ওভার দ্য মাউন্টেন, এখানে আমাদের ওই যে নোয়া আলাইহিস সালামের যে ইয়াটা হয়েছিল, ভয়ঙ্কর বন্যা হয়েছিল, সেটা মনে পড়ে যায় যে নদীর পানি পর্বতের উপরে হ্যাঁ উঠে গিয়েছিল। এখন এটাও তো আনরিয়েলিস্টিক। যখন ভালোবাসার সাথে এরকম আনরিয়েলিস্টিক পয়েন্ট গুলো চলে আসে, তখন আমাদের মনে আসে আচ্ছা তাহলে ভালোবাসা কি রিয়েলিস্টিক? ভালো ইজ লাভ রিয়েলিস্টিক? ভালোবাসা কি রিয়েলিস্টিক? যদি এটা রিয়েলিস্টিক হতো তাহলে তার সাথে এরকম আনরিয়েলিস্টিক জিনিসগুলো আসে কেন? আইডিয়ালিস্টিক। কিন্তু এই আইডিয়ালিস্টিক ধারণাকে এস্টাবলিশ করতে গিয়ে এত চাপা ফোটাতে হয় কেন?
যে আমি তোমাকে ভালোবেসে যাব যতদিন না চীন আর আফ্রিকা মিলে যায়, যতদিন না পর্যন্ত নদী পর্বতের উপরে উঠে যায়। নদী পর্বতের উপরে কিভাবে উঠবে? তাহলে তো পৃথিবী শেষ হয়ে যাবে, তাই না? দ্য এন্ডিং অফ এভরিথিং। যখন নদী পর্বতের উপরে উঠে যাবে তার মানে হচ্ছে পুরো দুনিয়া পানিতে ডুবে যাবে। and the salmon sing in the street, এবং রাস্তায় মাছ গান গাইবে। এই যে বিষয়গুলো এখানে শুনতে ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে, রোমান্টিক কথাবার্তা যা আহারে। কিন্তু এখানে ভালোবাসার কথা বলতে গিয়ে সে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা কেন বলছে? এই জায়গায় একটা ব্যাপার আছে যে আমি তোমাকে ততদিন ভালোবাসবো যতদিন না পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়। তাই কথাই তো এখানে বলছে, তাই না? এখন ধ্বংসের কথা কেন আসে? ধ্বংসের কথা কেন আসবে? আপনার ভালোবাসা এটা তো সৃষ্টির কথা। আপনি সৃষ্টির কথা বলতে গিয়ে ধ্বংসের কথা কেন বলছেন? দেয়ার ইজ এ ডেসপারেট ফিলিংস। এবং এখানে অতিরঞ্জন হাইপার বোলিং এর একটা ব্যাপার আছে। ভালোবাসাকে ব্যাখ্যা করতে এরকম আজগুবি জিনিসের উদাহরণ কেন দিতে হয়? তখনই আমাদের সিনসিয়ারিটি, আমাদের লয়ালটি গুলো আমরা কোয়েশ্চেন করতে থাকি। ওই যে আর্নল্ড বলেছেন, পোয়েট্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ। পোয়েট্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ। আমরা ভালোবাসার মতো এত রিয়েলিস্টিক একটা বিষয়কে বোঝানোর জন্য আমরা চাঁদ তারা নক্ষত্রের তুলনা দিই, পৃথিবী ধ্বংস হওয়ার তুলনা দিই কেন? আমরা কি অন্য কোনো ভাবে মিন করতে পারি না? অন্য কোনো ভাবে বোঝানোর উপায় নাই? এইভাবে কেন বারবার বলতে হবে? দেখবেন বেশিরভাগ পৃথিবীর এটা হচ্ছে ইউনিভার্সাল। পৃথিবীতে আপনি সবগুলো কালচারের ভালোবাসার গানগুলো দেখেন, অবাস্তব জিনিসগুলো বেশি আসে। আকাশের চাঁদ পেরে এনে দিব, ঠিক আছে, তারা এনে দিব। এই জিনিসগুলো কেন বলে? শুনতে তো ভালোই লাগে, তাই না? রোমান্টিক, বিষয়টা রোমান্টিক, কিন্তু আসলে দেখেন তো ফাঁকিবাজি না, জাস্ট চাপা, জাস্ট লিপ সার্ভিস বলে এটাকে, বলার জন্য বলা। সিনসিয়ারিটি কিন্তু এখানে নাই। ইয়েস, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ কাশফিয়া। বিষয়টা দেখেন, আর্নল্ড বলেছেন পোয়েট্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ। আর্নল্ড কিন্তু বলেছিলেন কবিতা আমাদের জীবনকে সমালোচনা করবে। এখন অডেনের এই যে গান, একজন প্রেমিকের গানকে সে আমাদের কবিতায় তুলে ধরছে, রিপ্রেজেন্টিং আ সং। এখানে কিন্তু আমাদের যে ভণ্ডামি, আমাদের যে হিপোক্রেসি, সেটার একটা হালকা ছাপ কিন্তু আমরা পাচ্ছি। ইয়েস, এক্স্যাক্টলি, মানে দুর্লভ জিনিসকে যেহেতু এনে দেওয়ার দায় নেই বলেই শেষ, লিপ সার্ভিস। এরপরে কি বলছে দেখেন, I love you till the ocean is folded and hung up to dry. আমি তোমাকে ততদিন ভালোবেসে যাব যতদিন না পর্যন্ত মহাসাগর ভাঁজ করে কেউ শুকাতে দেবে। দেখেন, till the ocean is folded মানে মহাসাগরকে ভাঁজ করবে। মহাসাগরকে ভাঁজ করে কিভাবে আমি জানি না। The ocean is folded and hung up to dry, এবং মহাসাগরকে কেউ ভাঁজ করে শুকাতে দেবে, দড়িতে শুকাতে দেবে। আমরা আমাদের ভিজা কাপড় চোপড় শুকাতে দেই না? একইভাবে কেউ যদি মহাসাগরকে ভাঁজ করে শুকাতে দেয়, এটা তো অসম্ভব, তাই না? আনরিয়েলিস্টিক। আবার কি বলছে, and the seven stars go squawking like geese about the sky. হাঁসেরা যেরকম, মানে বিদেশি পাখিরা, পরিযায়ী পাখিরা যেমন আকাশ দিয়ে উড়ে যায়, বালি হাঁস আকাশ দিয়ে উড়ে যায়, একইভাবে যতদিন না পর্যন্ত সেভেন স্টার্স গো স্কোয়াকিং, সাত তারা, আকাশের সাতটি তারা, সেভেন স্টার্স, এগুলো হচ্ছে স্পেশাল স্টার, সেগুলো হাঁসের মতো প্যাক প্যাক করতে করতে উড়ে চলে যাবে। শুনতে তো দারুণ লাগে, কি রোমান্টিক। কিন্তু এখানে আসলে কি কথা বলছে, হিডেন আসলে কথাটা কি? ভালোবাসাকে কেন অবাস্তব জিনিসের সাথে তুলনা করা হচ্ছে? তাহলে কি ভালোবাসাটা অবাস্তব? ভালোবাসা যদি বাস্তব হতো তাহলে তো তাকে বাস্তব জিনিসের সাথে তুলনা করা হতো। ভালোবাসাকে কেন অবাস্তব জিনিসের সাথে তুলনা করা হচ্ছে? কেন আমাদের অবচেতন মনে আমরা ভালোবাসাকে কেবল অবাস্তব, আনরিয়েল জিনিসের সাথে তুলনা করি? তাহলে কি আমাদের অচেতনে কি আমরা মনে করি ভালোবাসা আসলে কিছু না? যেহেতু আমাদের গভীর অবচেতনে এই বিশ্বাসটা জমে গেছে যে ভালোবাসা বলতে আসলে কিছু না, এই জন্য কি ভালোবাসাকে আমরা অবাস্তব জিনিসের সাথে তুলনা করি? অডেন কি সেই কথাটাই বলতে চাচ্ছেন?
ম্যাথু আর্নল্ড বলেছিলেন, পোয়েট্রি ইজ ক্রিটিসিজম অফ লাইফ, বাট স্টিল উই উইল টেক শেল্টার ইন পোয়েট্রি। দ্য ইয়ার্স শ্যাল, এখন গানটা কিন্তু চলছে, দ্য ইয়ার্স শ্যাল রান লাইক র্যাবিটস। ইয়ার্স সময়, এখানে ইয়ার্স বলতে বছর, তো সময়, শ্যাল রান সময় দৌড়ায় কিসের মতো, লাইক র্যাবিটস সময় খরগোশের মতো দ্রুত দৌড়ায়। এটা হচ্ছে চমৎকার, এটা হচ্ছে খুব চমৎকার একটা সিমিলি এখানে ইউজ করা হয়েছে, সময়কে খরগোশের সাথে তুলনা করা হয়েছে। মাইমেসিস, অ্যারিস্টটলের মাইমেসিস, এবং একই সাথে ওয়ার্ডসওয়ার্থ যে কথাটা বলেছিলেন যে এই যে পাওয়ারফুল ফিলিংস, সময় চলে যায়, এই যে আমাদের মধ্যে টেনশন, ওয়ারি, অ্যাংজাইটি, এই যে আমাদের মধ্যে সবসময় উদ্বেগ, আমরা সবসময় টেনশনে থাকি না, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, খরগোশের গতিতে সময় চলে যাচ্ছে। এবং কোলরিজ যখন বলেছিলেন যে পোয়েট্রি উইল গিভ আস ডিলাইট, যখন আমরা বলছি খরগোশের গতিতে সময় চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের যে উদ্বেগ, আমাদের যে টেনশন, সেটা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাই না? ভালোই লাগছে বলতে যে খরগোশের গতিতে সময় চলে যাচ্ছে। দেখেন, আমরা কিন্তু যে কোনো কবিতাকে আপনি চাইলে এই থিওরি অনুযায়ী আপনি ক্রিটিসাইজ করতে পারেন। অল উই নিড টু ডু ইজ কানেক্ট, আপনি শুধু কানেক্ট করেন। আমরা একটু ফিরে যাই হচ্ছে টিএস এলিয়ট কি বলেছিলেন। টিএস এলিয়ট বলেছিলেন পোয়েট্রি ইজ এসকেপিং ফ্রম ইমোশন, এসকেপিং ফ্রম পার্সোনালিটি, বাট যাদের ইমোশন আছে, যাদের পার্সোনালিটি আছে, তারাই কেবল জানে কিভাবে এসকেপ করতে হয়। এখন আপনার যদি ইমোশনই না থাকে, আপনার যদি পার্সোনালিটি না থাকে, আপনি তাহলে পালাবেন কোথা থেকে? পালাতে চাইলে তো থাকতে হবে, তাই না? আপনি আপনার ইমোশন ছেড়ে যদি পালাতে চান, আপনার তো ইমোশন থাকতে হবে। পার্সোনালিটি ছেড়ে আপনি পালাতে চান, আপনার তো পার্সোনালিটি থাকতে হবে। এবং পার্সোনালিটি মানে কিন্তু আপনার সেলফ না, পার্সোনালিটি এক বিষয়, সেলফ আরেক বিষয়, যেটা আমরা আলোচনা করেছি যে সমাজ আমাদেরকে গড়ে তুলেছে, সমাজ আমাদেরকে এমন ভাবে কন্ডিশন করে, সমাজ আমাদেরকে এমন ভাবে কন্ডিশন করে যে আমরা কিন্তু বদলে যাই। আমরা যেই সমাজের বাসিন্দা, আমরা কিন্তু ওই রকম হই। এই যে সমাজের মানুষের মধ্যে মিলমিশ হয়, কেন হয়? ইয়েস, এটা আমরা আসছি পরে। আপাতত এটা, এই যে আমরা বলি সমাজের মানুষের মধ্যে মিলমিশ হয় কেন, কারণ এক সমাজের মানুষজন মোটামুটি একই রকম। কেন? কারণ ওই যে সমাজের রীতিনীতি একজন মানুষকে ট্রান্সফর্ম করে, কন্ডিশন করে, আমরা বদলে যাই। একটা সমাজে থাকতে হলে আমরা কম্প্রোমাইজ করি, অ্যাডজাস্ট করি। আমি কিন্তু সেরকম থাকতে পারি না, আমি অন্যরকম হয়ে যাই। একটা সমাজের বাসিন্দা হওয়ার জন্য আমি নিজেকে একটু চেঞ্জ করে ফেলি, কিন্তু আপনার সেই অস্তিত্বটা কিন্তু আপনার সত্যিকারের অস্তিত্ব না। আপনি যদি আপনার পার্সোনালিটি থেকে পালাতে পারেন, তবে আপনি আপনার আসল মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনি আসলে কেমন, হাউ আর ইউ অ্যাকচুয়ালি, আসলে আপনি কেমন, আপনি একটু মনে জিজ্ঞেস করেন। সমাজ আপনাকে যেভাবে তৈরি করছে, আপনি তো আসলে এরকম না। আসলে আপনি কেমন, আপনি আসলে কেমন, এটা একটু মাথায় রাখেন। এই যে ইমন বললো একটু আগে, নট টার্নিং লুজ অফ ইমোশন, আমরা ইমোশনাল হয়ে যাই, এবং আমরা ইমোশনাল হয়ে গিয়ে যা তা বলি। ইমোশনাল হয়ে আবেগে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আবেগের লাগাম ছাড়া প্রকাশ মানে কবিতা না। কবিতা মানে হচ্ছে আমাদের এই আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। উই নিড টু ওভারকাম। আমরা যখন আমার আসল সত্তায় ফিরে যেতে পারবো, when we will be able to return to ourself, তখন কিন্তু আমরা আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখন এই যে সিম্পল একটা সেন্টেন্স হাইলাইট করেছি, the years shall run like rabbits, এমনিতে আমরা যখন একটুক্ষণ পর পর ঘড়ির দিকে তাকাই, কয়টা বাজে, হায় হায় সময় নাই, ফাইনাল পরীক্ষা চলে আসছে, হায় হায় একদম সময় নাই, দিন চলে যাচ্ছে। আমরা ইমোশনাল হয়ে অনেক টেন্সড, অনেক টেরিফাইড, অনেক ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড হয়ে যায়, হায় সময় চলে যাচ্ছে, আমার লাইফ চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি আপনার গভীরে প্রবেশ করতে পারেন, রিটার্ন টু ইউর সেলফ, আপনার আসল সত্তার কাছে ফিরে যান, সেলফ, সেই সেলফ, আপনার মূল সত্তা, আত্মার কাছে আপনি ফিরে যান, আপনার স্পিরিটের কাছে ফিরে যান, তখন আপনার কাছে এগুলা তত গুরুত্বপূর্ণ মনে হবে না। সময় গেলে যাক, সময় তো যাওয়ার জন্যই। আপনি কিন্তু আর টেন্সড তখন হবেন না। ইমোশনাল হয়ে আমরা কিন্তু হয়রান হয়ে যাচ্ছি,
কিন্তু যখন আপনি নিজের সত্তার কাছে ফিরে আসছেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে একটা আপনি কিন্তু ফিল করতে পারবেন যে না, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। সময় খরগোশের মতো দৌড়ায়। এই যে তুলনাটা করা হলো, দেখেন তো, আপনি খরগোশের সাথে তুলনা করেন। খরগোশ খুব কিউট একটা প্রাণী না? খরগোশ, র্যাবিটস আর ভেরি কিউট, কি সুন্দর, তারা তারা দৌড়ে দৌড়ে যায়, দেখতে কি চমৎকার লাগে না? দেখেন আপনার ওয়ারি, আপনার অ্যাংজাইটি, আপনার যে উদ্বেগ, সেটাকে কিভাবে চ্যানেল করছে দেখেন। আপনার যে উদ্বেগ সেটাকে আপনি কিভাবে ট্রান্সফর্ম করছেন সময় নিয়ে। না না না, এখানে খরগোশের গতির কথা বলছি জাস্ট। আপনি যখন সময়কে খরগোশের গতির সাথে তুলনা করবেন তখন সময়ের প্রতি যে আপনার দুশ্চিন্তা সেটা কিন্তু কমে যাবে। তখন আপনার ওই খরগোশের দিকে আপনার মনোযোগটা চলে যাবে। এই যে উই আর নট টার্নিং লুজ আওয়ার ইমোশন, আমরা আমাদের আবেগটাকে কিন্তু লাগাম ছাড়া ছেড়ে দিচ্ছি না, আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। যখন আমরা আমাদের আসল সত্তার কাছে ফিরে যেতে পারবো, when we will be able to return to our original self, তখন আমরা কিন্তু ওটা কন্ট্রোল বলতে পারেন, কন্ট্রোল না, ঠিক কন্ট্রোল শব্দটা এখানে একটু ভুল ব্যবহার হয়। কন্ট্রোলের পরিবর্তে আপনারা ব্যবহার করেন ওভারকাম। আপনি ওভারকাম করতে পারবেন, জয় করতে পারবেন। নিয়ন্ত্রণ করা আর জয় করা কিন্তু এক জিনিস না। নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে শেকল বেঁধে রাখা, অনেক সময় বোঝায় ডিসিপ্লিনের মধ্যে রাখা। আর জয় করা মানে কি? আপনার ইমোশনের মতো যাবে, আপনি আপনার মতো থাকবেন। আপনার ইমোশন আপনার জীবনকে নিয়ন্ত্রিত করবে না। তার মানে এই না যে একদম আপনি ইমোশন ছাড়া হয়ে যাবেন, মানে আপনি ফিল করবেন আপনার ভেতরকার ইমোশন গুলো, কিন্তু আপনার ইমোশন আপনাকে নিয়ন্ত্রণ করবে না। আপনি আপনার জায়গায় থাকবেন, তবে ইমোশন গুলো ঠিকই কিন্তু ফিল করবেন। এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যায় যে ওভারকামিং ইমোশন মানে হচ্ছে ইমোশনাললেস হয়ে যাওয়া। না, ইমোশনলেস হয়ে যাওয়া না, আপনার ইমোশন ঠিকই কাজ করবে, তবে ইমোশনের জন্য আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। ইমোশনের জন্য আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, বাট ইউ উইল নট কমিট আ মিস্টেক, আপনি ভুল করবেন না। যখন আমরা তুলনা করছি ইয়ার্স শ্যাল রান লাইক র্যাবিট, তখন এই বিষয়গুলো কাজ করছে। আমরা সময়টাকে খরগোশের দৌড়ের সাথে তুলনা করছি, কি কিউট, খরগোশের দৌড় দেখতে ভালো লাগে, তাহলে সময় যাক দেখি দেখি কি হয়, এত টেনশন করার কি আছে, ওয়াই সো সিরিয়াস? এক্স্যাক্টলি, আপনি যদি আপনার ইমোশনটাকে ওভারকাম করতে পারেন, আপনি এক ধরনের পিস, শান্তি অনুভব করবেন। এখন এই যে কবিতার লাইনটা দুই ভাগে ভাগ করি, দেখেন, দ্য ইয়ার্স শ্যাল রান, এই সেন্টেন্সটা যদি শুধু অডেন লিখতেন আমরা কিন্তু একটু চাপ, এক ধরনের প্রেসার ফিল করতাম, তাই না? সময় চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু সেই চাপটাকে উনি কিভাবে ওভারকাম করলেন দেখেন, কিভাবে আমাদের মধ্যে শান্তি ফিরে আসলো দেখেন, যখন তিনি জাস্ট এই দুইটা শব্দ অ্যাড করলেন, লাইক র্যাবিটস। বছর দৌড়ায়, সময় দৌড়ায়, খরগোশের মতো দৌড়ায়। দেখেন ওভারকাম কিভাবে করে, ইমোশনটাকে কিভাবে ওভারকাম করে। ইমোশনটা এই যে ইয়ার্স শ্যাল রান, এইখানে ইমোশনটা কেমন, আর যখন লাইক র্যাবিটস শব্দটা ইউজ হলো তখন কেমন। ওই যে টিএস এলিয়ট যে কথাটা বলেছিলেন, ওভারকামিং, এসকেপিং, আমরা কিন্তু এসকেপ করছি ইমোশন থেকে। দ্য ইয়ার্স শ্যাল রান, এই কথাটা যদি বলে কবি থেমে যেতেন তাহলে উই আর ট্র্যাপড ইন ইমোশন, কিন্তু এই দুইটা শব্দ ইউজ করার ফলে আমরা কিন্তু এসকেপ করছি। দ্য ইয়ার্স শ্যাল রান লাইক র্যাবিটস। এইভাবে ভেবে দেখেছেন কখনো? এইভাবে সবসময় ধরার চেষ্টা করবেন যে একজন কবি তার কবিতায় সবসময় কিন্তু তাদের আবেগকে অতিক্রম করতে চান। তার মানে এই না আবেগকে ইগনোর করা, অ্যাভয়েড করা, না, তাহলে হবে না। আবেগকে অনুভব করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে, প্রতিটা পার্ট, কোনো পার্ট অবহেলা করা যাবে না। আবেগটাকে সম্পূর্ণ গ্রহণ করে সেটাকে অতিক্রম করতে হবে। যদি অডেন তার আবেগ অনুভূতিকে আটকা পড়ে থাকতেন তাহলে হয়তো এইটুকুই লিখতেন, দ্য ইয়ার্স শ্যাল রান, কিন্তু এই দুইটা শব্দ তখন আর অ্যাড করতেন না। এই দুটো শব্দ অডেন অ্যাড করছেন মানেই অডেন ইজ fully capable of overcoming his emotions. বুঝতে পারছেন? নেক্সট সেন্টেন্সটা দেখেন, for in my arms I hold the flowers of the ages. for in my arms, অডেন বলছেন যে আমার কোলে, আমার আলিঙ্গনে
I hold the flower of the ages. The flower of the ages. কেউ বলতে পারেন এটা কি বোঝানো হচ্ছে? The flower of the ages. ফুল তো বেশি দিন টেকে না, তাই না? অল্প কিছুদিনের মধ্যে ফুল শুকিয়ে মরে পড়ে যায়। কিন্তু এখানে অর্ডেন বলছেন দ্য ফ্লাওয়ার অফ দ্য এইজেস। তার মানে এখানে মেটাফরিক্যাল কিছু বিষয় আছে। একটা গাছের ফুল যেমন তার সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় অংশ, মেমোরিজ না, ঠিক এটা হচ্ছে হিউম্যানিটিজ, মানুষ তার যে এই যে হাজার বছরের সভ্যতায় মানুষ কিছু মূল্যবান সম্পদ অর্জন করেছে। উই আর নট টকিং অ্যাবাউট ডায়মন্ডস, উই আর নট টকিং অ্যাবাউট গোল্ডস। আমরা মূল্যবান সম্পদ, আমাদের যে জ্ঞান, উইজডমের কথা বলছি, মূল্যবান জ্ঞান, এই যে উইজডম, উইজডম অফ হিউম্যানিটি, মানবতার যে উইজডম, জ্ঞানগুলো, এগুলোকে আমরা বলছি ফ্লাওয়ার অফ এইজেস। এগুলোই হচ্ছে বিভিন্ন যুগের ফুল, ফুল ফুটেছিল সেই ফুলগুলো। এই কথাটার মানে হচ্ছে অর্ডেন বুঝাতে চাচ্ছেন যে হি ইজ কন্টেইনিং দ্য উইজডম অফ হিউম্যানিটি, মানবতার যে জ্ঞান, মানবতাবোধ, আমাদের মানবতাবোধ, আমাদের যে ভালো গুণাবলীগুলো, এগুলোকে বলা হচ্ছে দ্য ফ্লাওয়ার অফ দ্য এইজেস, দ্য ফ্লাওয়ার অফ দ্য এইজেস। অ্যান্ড দ্য ফার্স্ট লাভ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ফার্স্ট লাভ অফ দ্য ওয়ার্ল্ড। দেখেন, পৃথিবীর প্রথম প্রেম, ফার্স্ট লাভ, ফার্স্ট লাভ অফ দ্য ওয়ার্ল্ড। এখানে গুরুত্ব আপনারা দেবেন কোথায়? প্রথম প্রেম, ফার্স্ট লাভ, আমাদের জীবনের যে প্রথম প্রেম, সেটা একটু খেয়াল করেন। ইনোসেন্স, নিষ্পাপ, ফার্স্ট লাভ, ফ্রেশ, ইনোসেন্ট, আনফরগেটেবল, আপনি কোনোদিন ভুলতে পারবেন না। দ্য ফার্স্ট লাভ অফ দ্য ওয়ার্ল্ড, এই যে এই বিষয়গুলো আসছে। এখনো কিন্তু গান চলছে, দেখেন প্রতিটা স্টানজায় কিন্তু এই যে কোটেশন মার্ক আছে, মানে ওই যে লাভার সে কিন্তু গান গেয়ে যাচ্ছে। But all the clocks in the city began to wear and chime. এটা হচ্ছে কিন্তু কোটেশনের বাইরে, দেখেন আউটসাইড, এর মধ্যে কিন্তু কোনো কোটেশন নাই, মানে হচ্ছে এটা কিন্তু কবি বলছেন। But all the clocks in the city began to wear and chime. ঠিক যখন আমরা সময় থেকে একটু পালানোর চেষ্টা করলাম, ঠিক ওই মুহূর্তে শহরের সমস্ত ক্লক তখন ঢং ঢং করে ঘন্টা বাজতে শুরু করলো। মানে কি, আমরা আমাদের কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসলাম। আপনি যতই কল্পনার জগতে হারিয়ে যান, ইউ নিড টু রিটার্ন। এবং কোলরিজ এই জন্যই কিন্তু তার কবিতায় বলেছেন যে কবি আমাদেরকে সবসময় কল্পনার জগতে টেনে নিয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু সেই কল্পনার জগতে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদেরকে ফিরে আসতে হবে। উই নিড টু রিটার্ন, উই নিড টু রিটার্ন টু রিয়ালিটি। began to wear and chime. আমরা যতই সময়কে ভুলে থাকার চেষ্টা করি, সময় কিন্তু আমাদেরকে ভুলতে দেবে না, ঢং ঢং অ্যালার্ম বাজতে থাকবে। আবার কোটেশন মানে হচ্ছে সেই যে প্রেমিক গান গাচ্ছিল রেল লাইনের ধারে বসে, সে আবার গান গাইছে, এই যে কোটেশন শুরু হচ্ছে, ও লেট নট টাইম ডিসিভ ইউ, ইউ ক্যানট কনকার টাইম। সময়ের মায়ায় পড়ো না, সময় তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ইউ ক্যানট কনকার টাইম। এই যে আমাদের সব সময় আমরা একটা রেসের মধ্যে থাকি যে আমাকে টাইমলি সবকিছু করতে হবে, টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন করতে হবে। টাইম মেনটেন করতে গিয়ে আমরা অস্থির হয়ে যাই, আমাদের জীবনের খেয়াল আমাদের থাকে না, আমরা টাইম মেনটেন করতে গিয়ে ঠিক মতো বাঁচতেই ভুলে যাই। উই ফরগেট টু লিভ প্রপারলি। একটা জিনিস মনে রাখবেন, আপনি কখনোই সময়কে অধিকার করতে পারবেন, আপনি যত পাওয়ারফুল, আপনি যত ধনী হন না কেন, আপনি সময়কে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। সময় ঠিকই পালিয়ে যাবে আপনার হাত খুলে। It doesn't matter how powerful, how prominent, how magnanimous you are. আপনি যতই প্রবল প্রতাপ পরিক্রমশালী হন না কেন, সময় আপনাকে ঠিকই ফাঁকি দিয়ে চলে যাবে। আপনি কখনোই সময়কে দখল করতে পারবেন না। এখন যে সময়টাকে আমি কোনোদিন দখলই করতে পারবো না, শুধু শুধু সেই সময়ের পিছে দৌড়ে হয়রান হওয়ার কি দরকার? এই যে এগেইন আর্নল্ড বলেছিলেন ক্রিটিসিজম অফ লাইফ, আবারও আসছে ক্রিটিসিজম অফ লাইফ। দেখেন কি চমৎকার,
Oh, let not time deceive you. You cannot conquer time. যে সময়টাকে আমি কোনোদিন কন্ট্রোলই করতে পারবো না, সেই সময়ের পিছে দৌড়ে দৌড়ে শুধু শুধু হয়রান কেন হব? তার চেয়ে দেখি খরগোশ যেমন দৌড়ে যাচ্ছে, যাক, খরগোশ পালাচ্ছে পালাক, আমি তো তার পিছনে দৌড়াবো না, শুধু শুধু হয়রান হওয়ার কি দরকার? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। ইয়েস ইমন, সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না, শুধু শুধু তাদের জন্য হয়রান হওয়ার কি দরকার? একটু বাঁচেন না, লিভ প্রপারলি, লেট ইট গো, একটু শান্তিতে বাঁচেন। এই যে আর্নল্ডের কথাটা, ক্রিটিসিজম অফ লাইফ, এই যে আমরা এই ভুলটা করি, কিন্তু আমরা যতই মুখে বলি যে বাঁচার মতো বাঁচবো, কিন্তু আমাদের পদক্ষেপ তো এরকম থাকে না, আমরা হয়রান, সবসময় হয়রান, সবসময় আমরা নিজেদেরকে প্যারা দেই। অন্যরা কি প্যারা দেয়, আপনি নিজেই নিজেকে বেশি প্যারা দেন। আপনাকে ওটা শিখতে হবে, নিজেকে কিভাবে সুন্দরভাবে বাঁচা যায় এটা আপনাকে নিজে নিজে শিখতে হবে, কেউ আপনাকে শিখিয়ে দিতে পারবে না। দেখি আমাদের একজন সাইকিয়াট্রিস্টকে আমরা ডাকবো অক্টোবরের 2 তারিখ। আমাদের একজন সাইকিয়াট্রিস্ট বা আমাদের বাংলাদেশের একজন ডক্টর সঞ্জিতা শাহরিয়া, উনি আসবেন, মনোবিজ্ঞানী, সাইকোলজিস্ট। আপনারা চাইলে ওই সেশনে জয়েন করতে পারেন, আপনাদের মনের বিভিন্ন মানে মানসিক যে সমস্যার মধ্যে আমরা পড়ি সেগুলো তার সাথে শেয়ার করতে পারেন। উনি আসবেন, আপনাদের আগেই একটা অ্যাডভান্স ইনভিটেশন রইলো, আপনারা চেষ্টা করবেন জয়েন করার জন্য। আমাদের দেশের বেশ বড় একজন সাইকিয়াট্রিস্ট আপনাদের সাথে শেয়ার করতে আসবেন। এটা 2 তারিখ, অক্টোবরের 2 তারিখ করব। আপনারা সবাই জয়েন করার চেষ্টা করবেন। যে আপনাদের মানে জীবন, বাস্তব জীবনে এই যে আপনারা যে আমরা বেশিরভাগ সময় যে অস্থির থাকি, অশান্ত থাকি, কিভাবে ভালোভাবে বাঁচা যায়, কিছু টিপস আপনারা তার কাছ থেকে নিতে পারেন। ডক্টর সঞ্জিতা শাহরিয়ার আসবেন, আপনারা একটু জয়েন করার চেষ্টা করবেন। উনি আরো সেশন করবেন, এটা হবে প্রথম সেশন, আপনারা জয়েন করার চেষ্টা করবেন। কিছু টিপস পাবেন যে কিভাবে ভালোভাবে বাঁচা যায়, কিভাবে এই প্যারা, সেলফ প্যারা, ওই যে আমরা নিজেরা নিজেদেরকে যন্ত্রণা দিই, এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আপনারা যদি মন দিয়ে কবিতা পড়েন তাহলে এই লেসন গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু আমরা ওই কবিতা পড়ার সময়টা আমাদের নাই। আচ্ছা, একটু সামনে যাই। আমার খুব প্রিয় একটা সেন্টেন্স, খুব প্রিয়, মানে আমার বলেন আমার লাইফে আমি যত কবিতা পড়েছি এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় 10টা লাইনের মধ্যে একটা, আমার সবচেয়ে প্রিয় 10টা সেন্টেন্সের মধ্যে একটা, 10টা লিরিকের মধ্যে একটা। দেখেন, খুবই পছন্দের, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই সেন্টেন্সটা মনে থাকবে। অসাধারণ অসাধারণ চমৎকার সুন্দর একটা সেন্টেন্স যেটা আমি ভালোবাসি। In headaches and in worry, vaguely life leaks away, and time will have his fancy tomorrow or today. যদি বলেন, এটা হচ্ছে আমার জীবনের পড়া শ্রেষ্ঠ সেন্টেন্স গুলোর মধ্যে একটা ইন মাই লাইফ, এবং এর মতো সত্য সেন্টেন্স আমি খুব কম পেয়েছি। এই অংশটা বিশেষ করে, ইন হেডেক্স অ্যান্ড ইন ওয়ারি, মাথা ব্যথা, এখানে মাথা ব্যথা মানে বুঝেন তো, মানে আমাদের মাথা ব্যথা, এটা কিন্তু লিটারালি নেওয়া যাবে না। মাথা ব্যথা মানে হচ্ছে দুশ্চিন্তা। হেডেক্স বলতে আমরা যে বিভিন্ন সময় নিজেদের মাথার মধ্যে প্রেশার নেই না, প্রেশার, সেই হেডেক। অ্যান্ড ইন ওয়ারি মানে হেডেক ওয়ারি দুটো মোটামুটি একই রকম কথা। ওয়ারিটা হচ্ছে চিন্তা, আর হেডেকটা হচ্ছে সেইটার ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। আপনার মাথায় যখন অনেক টেনশন থাকবে তখন আপনার মাথা ব্যথা এমনিতেই করবে। আমরা যখন অনেক বেশি টেনশনে থাকি, অনেক বেশি প্রেসারে থাকি, তখন ভেগলি লাইফ লিকস অ্যাওয়ে, আমাদের জীবন লিক হয়ে যায়। লিক হয়ে যাওয়া মানে বোঝেন তো, যে আমাদের সবার জীবনের কিন্তু একটা নির্দিষ্ট পরিসীমা আছে, আমরা সবাই একসময় মৃত্যুবরণ করব, তাই না? প্রত্যেক জীবিত প্রাণীকেই একসময় মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। বলেন তো এটা আমি কোথা থেকে কোট করলাম? এটা আমি কোরআনের এক সূরা থেকে কোট করলাম। কোন সূরা বলেন তো? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। স্যার সূরা আল বাকারা না?
আল ইমরান। সূরা আল ইমরান, সূরা আর রহমান, কয়েকটা সূরা আছে, আপনারা দেখবেন। এটা এটা এই আইডিয়াটা কয়েক জায়গায় আছে। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ উপভোগ করতে, এভরিওয়ান মাস্ট টেস্ট দ্য ডেথ। আমাদের জীবনের তো তাহলে একটা লিমিটেড না? এখন আমরা যদি সারাক্ষণ পেরেশানির মধ্যে থাকি, আমাদের জীবন সেটা লিক হইতে থাকে। লিক মানে কি? অপচয় হওয়া। এখন আপনি একটা পাত্রের মধ্যে মানে মধু রেখে দিছেন, সেটাতে যদি ফুটা থাকে, লিক হইতে থাকে, তাহলে আপনার ওটা অপচয় হতে থাকবে না? লিক হওয়া মানে কি? অপচয় হওয়া। আপনার জীবনটা অপচয় হয় যদি আপনি লাইফে প্রচুর প্যারা নেন, প্রচুর টেনশনের মধ্যে থাকেন, তখন আপনার জীবনটা অপচয় হতে থাকে, লিক হতে থাকে, এবং সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ সেটার অপচয়টা হচ্ছে খুব ভেগলি। আপনি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে যদি খেয়াল না করেন, আপনি জীবনের অপচয়টা কিন্তু ফিল করতে পারবেন না। আপনি যদি সারাক্ষণ টেনশন স্ট্রেসের মধ্যে থাকেন, সারাক্ষণ মানসিক অশান্তির মধ্যে থাকেন, আপনার জীবনটা অপচয় হতে থাকে, এবং একবার যে জীবন অপচয় হয়ে যায়, সেই জীবন কিন্তু আর ফিরে আসে না। আপনি যা হারালেন সেটা আপনি কোনোদিন আর খুঁজে পাবেন না, ফিরে আর পাবেন না। ভেগলি লাইফ লিক্স অ্যাওয়ে, জীবনটা ধ্বংস হতে থাকে, নষ্ট হতে থাকে, অপচয় হয়। জীবনের অপচয় খুব বিমূর্ত অপচয়, মানে এমন হালকা ভাবে, এমন ভাবে জীবনটা ক্ষয় হতে থাকে, অপচয় হতে থাকে, আপনি ফিল করতে পারবেন না। তাহলে এই দুটো সেন্টেন্সের আমরা যদি ট্রান্সলেট করতে চাই, যদিও ট্রান্সলেট করা ওইভাবে সম্ভব না, এটা হচ্ছে ফিল করার কথা। ইট ইজ অল অ্যাবাউট ফিলিং অ্যান্ড রিয়েলাইজেশন। In headaches and in worry, vaguely, life leaks away. আমাদের জীবন ক্ষয় হতে থাকে, আমাদের জীবন অপচয় হতে থাকে যখন আমরা প্রচন্ড মানসিক অশান্তির মধ্যে থাকি। আপনি অশান্তির মধ্যে আছেন, তার মানে আপনি ভুল পথে আছেন। আপনি অশান্তির মধ্যে আছেন, তার মানে আপনি ভুল করছেন। ইউ আর ডুইং এ মিস্টেক। কারণ আপনি অশান্তিতে থাকা মানে আপনার জীবনটা অপচয় হচ্ছে। যেই জীবন অপচয় হয়, সেই জীবন আর ফিরে পাবেন না। বি অ্যালার্ট, সচেতন থাকেন। যখনই আপনি অশান্তির মধ্যে আছেন, তখনই মনে করবেন ইউ আর ডুইং সাম মিস্টেক। আপনি কারেক্ট করার চেষ্টা করেন, দেখেন তো কোথায় ভুল করছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডোন্ট লেট ইট গো ওয়েস্ট। অপচয় হতে দেবেন না, অপচয় হতে দেবেন না, অপচয় হতে দেবেন না। In headaches and in worry, vaguely life leaks away. যখনই আপনি দেখবেন আপনার মাথায় প্রচন্ড দুশ্চিন্তা, প্রচন্ড স্ট্রেস, প্রচুর প্যারা খাচ্ছেন, মাথা ব্যথা করছে, তার মানে ওই মুহূর্তে আপনি নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কাম ব্যাক টু ট্র্যাকস। কারণ আপনার লাইফ ইজ লিকিং অ্যাওয়ে, জীবন কিন্তু অপচয় হচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। এখন একটা জিনিস অপচয় হয়ে যাচ্ছে, আপনি অপচয় কেন হতে দিবেন? আপনি সেটাকে সুব্যবহার করেন। And time will have its fancy tomorrow or today. এই যে কথাটা বললো যে সময় কিন্তু জিতে যাবে, টাইম উইল উইন। আপনি সময়কে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন বিজয়ী হতে পারে না। সময় ঠিকই জিতে যাবে। টাইম ইজ দ্য আলটিমেট উইনার। মেনে নেন না। সময়কে পিছনে ফেলার এই অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় না নামলেই কি না? শুধু শুধু কেন এত প্যারা নেবেন? যা হবার হবে, কে সারা সারা, হোয়াট উইল বি উইল বি। সময় তো জিতবে, আমরা তো আর সময়কে হারাতে পারবো না। টাইম উইল হ্যাভ হিজ ফ্যান্সি, টাইম উইল উইন টুমরো অর টুডে। আজ হোক কাল হোক, সময়ই জিতবে। শুধু শুধু এত প্যারা নেয়ার কি আছে? আমরা তো এক সময় চলেই যাব, আমাদের জীবন তো শেষ হয়ে যাবে। বেঁচে আছি 2টা দিন, একটু ভালোভাবে বাঁচেন। যখনই আপনার মাথায় টেনশন কাজ করবে, আপনি নিজেকে বলবেন কাম, রিটার্ন, রিটার্ন, ফিরে এসো, ফিরে এসো, রিটার্ন। এটা আমি করি। যখনই আমি প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, তখন আমি নিজেকে বলি রিটার্ন, রিটার্ন, ফিরে এসো। আমার সময়টা ওই জায়গায় অপচয় হচ্ছে, জীবনটা অপচয় হয়ে যাচ্ছে। শুধু শুধু বেহুদা হুদাই কেন আমি জীবনটা অপচয় করব? এই সেন্টেন্সটা আমাকে অনেক, আমার লাইফের বিভিন্ন বড় বড় বিপদের সময় এটা আমাকে ইন্সপায়ার করেছে। In headaches and in worry, vaguely life slick away. আপনি টেনশন করেন,
আপনার মাথা ব্যথায় আপনার জীবনটা অপচয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। টাইম উইল হ্যাভ ইজ ফ্যান্সি টুমরো অর টুডে। আজ হোক কাল হোক, সময় তো জিতে যাবে, আমি তো জিততে পারবো না। আমার যে জীবনটা চলে যায় এই জীবন তো আমি আর ফিরে পাবো না। শুধু শুধু যে কয়টা দিন বাঁচি একটু ভালোভাবে বাঁচি। এই যে দিস ইজ দ্য ফ্লাওয়ার অফ এইজ, এগুলো হচ্ছে সময়ের ফুল, এগুলো হচ্ছে উইজডম, এগুলো হচ্ছে আমাদের জীবনের মানে শ্রেষ্ঠতম জ্ঞানগুলোর মধ্যে একটা। মনে রাখেন, ভালো থাকতে পারবেন, ভালোভাবে বাঁচা সম্ভব। ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল টু লিভ ওয়েল, ইট ইজ পসিবল টু লিভ আ পারফেক্ট লাইফ। ইয়েস, টেনশন না করলেও এটি চলে আসে, ঠিক। কিন্তু ওই যে যখন টেনশন আসবে তখন নিজেকে বলবেন রিটার্ন রিটার্ন, ফিরে আসি। ভালো থাকার জায়গা আছে, ভালো থাকার জায়গা আছে, ওটা খুঁজে বের করেন। আমি পুরান ঢাকা থেকে চাকরি করতাম। পুরান ঢাকায় আমার প্রতিদিন 6 ঘন্টা বাসে, কোনো কোনো মিনিমাম 5 ঘন্টা থেকে 6 ঘন্টা আমার বাসে থাকতে হতো। এমনও দিন যাইতো আমার মনে হতো যে বাস থেকে লাফ দিই, সহ্য করতে পারতাম না, প্রচন্ড বিরক্ত লাগতো, জ্যামে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। তখন আমি কল্পনা করতাম, তখন আমি কল্পনা করতে চাইতাম, কল্পনাও করতে পারতাম না, পরিস্থিতি এতটাই খারাপ। তখন আমি কি করতাম, জাস্ট নিঃশ্বাস নিতাম। নিঃশ্বাসও নেওয়া যেত না, তবুও নিঃশ্বাস নিতাম, নাকে রুমাল চেপে নিঃশ্বাস নিতাম আর নিজের হার্ট বিট ফিল করার চেষ্টা করতাম। অন্য সব চিন্তা বাদ, শুধু আমি ফিল করছি যে আমার হার্ট কিভাবে বিট করছে, হৃদস্পন্দন কিভাবে হচ্ছে। আমি ওই জায়গায় আমার সমস্ত মনোযোগ নিয়ে আসতাম। আমি ফিল করছি যে আমার হার্ট বিট বাড়ছে কমছে, বাড়ছে কমছে। একটা সময় দেখা যেত যে না, খারাপ না। তখন আমি জ্যামের মধ্যে বসে বসে কবিতা লিখে ফেলতাম, জ্যামের মধ্যে বসে বসে আমি গান লিখে ফেলতাম, জ্যামের মধ্যে বসেও আমি সুন্দর কিছু খুঁজে বের করতাম। হয়তো বাসের মধ্যে কোনো একটা পিচ্চি, ছোট পিচ্চি বসে আছে, বসে কান্নাকাটি করছে, সেই দিকে মনোযোগ দিতাম, পিচ্চিটা কাঁদছে। আবার ছোট একটা ছেলে হয়তো খুব মজা করে আমড়া খাচ্ছে, কচকচ করে আমড়া খাচ্ছে, পেয়ারা খাচ্ছে, সেগুলো দেখতাম। মানে পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন, আপনি সেইখানে, আপনি যদি চান, আপনি যদি চেষ্টা করেন, ভালো থাকার কিছু উপাদান আপনি খুঁজে বের করতে পারবেন। ইট ইজ পসিবল টু লিভ বেটার। যখন আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আমি আমার আমি আমি হচ্ছে, হ্যাঁ এটাও করতে পারেন, আপনার মনকে ডাইভার্ট করবেন এমন জায়গায় যেখানে ভালো কিছু আছে। শুধু শুধু সময়টাকে কেন অপচয় করবেন? আমরা আমাদের জীবনে কত বছর বাঁচি? 70, 80, 90, বড় জোর 100। 100 বছরের বেশি তো এখন আর কাউকে বাঁচতে দেখি না। অনেক মানে 50 বছর মানে অনেক বছর বেঁচে গেলাম, 60 বছর মানে বিশাল ব্যাপার। এখন ওই জায়গায় বসে আপনি মানে আপনার আয়ু হচ্ছে 60 বছর ধরে রাখেন, এখন আপনার বয়স কত? 19, 20, 21, হাতে কত দিন আছে? ধরলাম আপনার বয়স 20, 20 আর 40 বছর। এই 40টা বছর ভালোভাবে বাঁচেন। বলা তো যায় না, আপনি 40 বছর নাও বাঁচতে পারেন, কালকেও আপনার মৃত্যু হতে পারে, 1 মাস পরেই আপনি মারা যেতে পারেন। তার মানে যতটুকু সময় হাতে আছে সময় নষ্ট করবেন না, লিভ বেটার, ভালোভাবে একটু বাঁচেন। কারণ আপনি জানেন না আপনি কখন মারা যাবেন, এনি টাইম ইউ ক্যান ডাই, রিয়েলি ইট ইজ আনসার্টেন। এই যে ক্রিটিসিজম অফ লাইফ, মানে আমরা যেভাবে বসবাস করছি, আমরা যেভাবে ফিউচারের জন্য বাঁচছি, এটা আসলে কোনো বাঁচা না। নাও, লিভ নাও, এখন বাঁচেন, লিভ নাও, এখন বাঁচেন, এখন শান্তি পান। আমি 1 বছর পরে শান্তিতে থাকবো সেই চিন্তা করা, এটা একটা বোকামি। 1 বছর পরে আপনি বাঁচবেন তার কোনো সিউরিটি আছে? আপনি কালকেই মারা যেতে পারেন, একটু পরেই আপনি মৃত্যুবরণ করতে পারেন। আমারই ফ্রেন্ড 5 মিনিট আগে কথা হলো, 5 মিনিট পরে নাই, মারা গেছিল। মানে ইটস অ্যাবসার্ড। 5 মিনিট পরে যে আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। সো নিজের যত্ন নেন, ভালো থাকেন। কবিতা হচ্ছে, ভালো কবিতা যদি আপনি পড়েন, ওই যে আর্নল্ড বলেছিলেন না যে ক্লাসিক্স, টাচস্টোন পোয়েট্রি পড়ার সময় বলেছিলাম, টাচস্টোন, হ্যাঁ রাইট, বেশি চিন্তা করলে আপনি সুখ পাবেন না। আর্নল্ডের যে কথা, ক্লাসিক পোয়েট্রি, টাচস্টোন পোয়েট্রি, টাইমলেস যে পোয়েট্রি গুলো, সেগুলো মন দিয়ে পড়বেন। যেমন এই যে এইটা, আমি বিশ্বাস করি অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং, এটা একটা ক্লাসিক পোয়েম, এটা একটা ধ্রুপদী কবিতা। কারণ এই 1000 বছর পরেও যদি কেউ পড়ে তার ভালো লাগবে এবং সে অনেক কিছু শিখতে পাবে। অর্ডিনারি কবিতাটা আপনারা পড়বেন, এটা আমার রিকোয়েস্ট, খুব মন দিয়ে পড়বেন, অনেক কিছু জানার আছে এবং ভালো থাকবেন।
অনেক টিপস পাবেন, বেঁচে থাকার একটা ভালো উপায় জানতে পারবেন। কবিরা তারা আমাদেরকে কিভাবে ভালো থাকতে হয় তার টিপস তারা মনের অজান্তেই দিয়ে যান। ঠিক আছে, আপনারা নিজেরা চেষ্টা করবেন এরকম কবিতা নিয়ে এই যে আমরা যে থিওরি গুলো পড়েছি সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ট্রাই টু অ্যাপ্লাই দ্য থিওরিগুলো আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, শুধু পড়ে বসে থাকলে হবে না, ওগুলোকে অ্যাপ্লাই করেন। যেমন আজকে আমরা এই কবিতাটা পড়তে পড়তে সব থিওরি কিন্তু ট্রাই করলাম না? এরকম আপনাদের একটা ফাইনালে কোয়েশ্চেন থাকবে, আপনাদেরকে আমি একটা কবিতা দিয়ে দিব, সেই কবিতাটা পড়ে আপনাদেরকে এরকম বিভিন্ন থিওরির উপর বেস করে অ্যানালাইজ করতে হবে। অ্যারিস্টটলের মতামত অনুযায়ী, অ্যারিস্টটলের থিওরি অনুযায়ী একটু আলোচনা করলেন, ওয়ার্ডসওয়ার্থের থিওরি অনুযায়ী একটু আলোচনা করলেন, কোলরিজের অনুযায়ী আলোচনা করলেন, আর্নল্ডের অনুযায়ী আলোচনা করলেন, তারপর এলিয়টের অনুযায়ী। যে আজকে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা থিওরির উপর বেস করে আমরা কিন্তু ক্রিটিসিজমের মধ্য দিয়ে গেছি। আপনাদের ফাইনালে একটা কোয়েশ্চেন এরকম থাকবে, আমি একটা কবিতা দিয়ে দিব, সেই কবিতার উপর ভিত্তি করে আপনারা লিটারেরি ক্রিটিসিজম এর মধ্যে যাবেন। আমরা যে 5টা টেক্সট পড়েছি ওই থিওরিগুলো আমরা অ্যাপ্লাই করব, ওই ক্রিটিক্যাল থিওরি অনুযায়ী আমরা লিটারেরি ক্রিটিসিজমের মধ্যে যাব। ঠিক আছে, তার মানে আজকের গোটা ক্লাসটাই আমরা কিন্তু ইট ইজ জাস্ট আ মডেল অ্যান্সার। আপনার ফাইনাল অ্যাসাইনমেন্টের একটা মডেল অ্যাসাইনমেন্ট বলতে পারেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকমই একটা কবিতা আপনাদের ফাইনালে আমি দিয়ে দিব, এবং সেই কবিতাটা আপনারা ওই যে 5টা টেক্সট আমরা পড়েছি, অ্যারিস্টটলের পোয়েটিক্স, ওয়ার্ডসওয়ার্থের দ্য প্রিফেস, কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি, এলিয়টের ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই যে 5টা থিওরি আমরা পড়েছি, এই 5টা থিওরিকে আমরা অ্যাপ্লাই করব। উই উইল অ্যাপ্লাই, এরকম একটা কবিতা দিয়ে দিব, আপনারা অ্যাপ্লাই করবেন যতটুকু পারেন। ইউ উইল ট্রাই ইউর বেস্ট। আমি একটা স্যাম্পল কবিতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা আরেকটা স্যাম্পল আমরা আপনাদেরকে দিব, সময় থাকলে আপনাদেরকে আরেকটা দেখাবো। আর অ্যাটলিস্ট আমার ইচ্ছা আছে আজকে একটা কবিতা আলোচনা করলাম, আরো 2টা কবিতা আলোচনা করব, এবং আশা করি ক্লাসগুলো আপনারা যদি মন দিয়ে করেন ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন, বাস্তব জীবনের সাথে অনেক কিছু কানেক্ট করতে পারবেন, এবং আলটিমেটলি আপনি যা শিখলেন এটা মনে থাকবে না? কি বলেন? Yes, sir. আচ্ছা, আজকে সময় শেষ, আজকে আর আলোচনা করব না, আবার নেক্সট ক্লাসে আরেকটা কবিতা নিয়ে বসবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার। স্যার ফাইনালের প্রিপারেশনের জন্য কি স্যার মিড টার্মের থেকে সব লেকচার ফলো করতে হবে, না এই যে এখন যে ইম্পর্টেন্ট ক্লাসগুলি আমি গাইডলাইন মিড টার্মের, দিচ্ছেন এগুলি? এই তো ভেরি গুড, এটা হচ্ছে আপনাকে ধরবেন। হ্যাঁ, এই যে একটা কবিতা নিয়ে আমি আজকে আলোচনা করলাম, অ্যারিস্টটল নিয়ে আলোচনা করেছি না, যে পার্টগুলো জরুরি সেই পার্টগুলো আলোচনা করেছি। মাই মেসিস ডেফিনিশন অফ পোয়েট্রি বাই অ্যারিস্টটল, আমরা লেকচার 1টা কিন্তু গত ক্লাসেও ফলো করেছি, আজকেও কিন্তু ফলো করলাম। গত ক্লাসে কিন্তু আমরা কবিতা স্টাডি করেছি, কিন্তু সনেট 18, সনেট 130, সেই জায়গায় কিন্তু আমরা ফোকাস করেছি। আমরা আপনার মিডের আগে সব পড়তে হবে না, কিছু কিছু স্লাইড আমি বলে দেবো, শুধু এই পার্টগুলো পড়েন, ওই পার্টগুলো পড়বেন। আর মিডের পরে তো আমি দেখিয়ে দেব কোনগুলো আপনারা ফোকাস করবেন, ওগুলো আপনাদের দেখিয়ে দেওয়া হবে, আপনারা শুধু ওই জায়গাগুলো লিখে রাখবেন, ধরে ফেলবেন। আপনারা যদি করতে পারেন, এই যে গত ক্লাস, আজকের ক্লাস, আরো 2টো ক্লাস আমরা পাবো আশা করি, এই ক্লাসগুলোতে আমরা এইভাবে আলোচনা করব। দিস ইজ দ্য মডেল অফ ফাইনাল অ্যাসাইনমেন্ট। পারা যাবে না তাহলে? কি বলেন, পারা যাবে না? Yes, sir. We will try. যদি ক্লাস করেন কোনো ব্যাপারই না, জাস্ট কবিতা যেটা দিব সেটা আপনি এনজয় করবেন। ইউ উইল এনজয় করলে দেখবেন লিটারেরি ক্রিটিসিজম এমনিতেই চলে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। আই উইল হেল্প, আরো 2টো ক্লাস আছে, আমি কিন্তু হেল্প করব। আপনার কাজ হচ্ছে শিখে যাওয়া, আমি থিওরিগুলো অ্যাপ্লাই করছি, আপনারা আমার সাথে থাকবেন। আজকে আমরা অ্যাপ্লাই করলাম না সবগুলো টেক্সট কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি। আমরা অ্যারিস্টটলের কিছু কিছু বাদ আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে কভার করব, যেমন ক্যাথারসিস। আজকেও কিন্তু আমরা চাইলে ক্যাথারসিস কভার করতে পারতাম, এখানে কিন্তু ক্যাথারসিসের একটা ব্যাপার আছে।
বিশেষ করে আমি যখন এই সেন্টেন্সটা পড়েছি তখন আমার কিন্তু ক্যাথারসিস হয়েছে। এই যে in headaches in worry vaguely life leaks away, এটা পড়ে আমার ক্যাথারসিস হয়, এটা পড়ে আমার ক্যাথারসিস হয়। ক্যাথারসিস আমরা পড়েছি, ওটাতে আমরা ফোকাস করব আগামী ক্লাসে। এবং টাচস্টোন পোয়েট্রি যেটা আমরা লাস্টে একটু আলোচনা করলাম ওটা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমাদের ক্লাসগুলো করেন। নেক্সট দুটো ক্লাস খুব ইম্পর্টেন্ট, ফাইনাল খুব ইজি হবে বিশ্বাস করেন যদি আপনারা নেক্সট ক্লাস দুটো করেন। সব Yes, sir. গাইড আমি এভাবে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Allah Hafiz, sir. ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম আল্লাহ স্যার। হাফেজ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।